রান করো। কম্পাইল হয়ে গেছে। ভ্যালু দাও, লেন্থ, ব্রেথ, হাইট। ওকে, ডিসপ্লেতে গিয়ে আচ্ছা এরিয়াটা চলে আসছে, ভলিউমটা চলে আসছে। কিন্তু স্যার আমার প্রবলেমটা হচ্ছে কি যে এই দেখুন আমার এই লেখাগুলো থেকে যাচ্ছে, মানে ডিসপ্লে টেপার পর ইয়েগুলো আসছে না, ওটা তো থেকে যাচ্ছে বিকজ তুমি ওইভাবে হয়তো দিয়েছো, মানে এরিয়া ইজ ভলিউম ইজটা তুমি যদি হার্ড মানে হেডার ট্যাগের মধ্যে দিয়ে দাও ইনিশিয়ালি, তাহলে তো ওটা থেকে যাবে। দেখি কোডটা। হ্যাঁ আমি হেডারটাকে দিয়েছি স্যার অ্যাকচুয়ালি, মানে ওটাকে মানে হেডারটাকে না দিলে কি করে করতে সেটা আমি বুঝতে পারছি না। ওটা তাহলে তোমাকে আলাদা করে একটা স্টেট নিতে হবে, নিয়ে তার মধ্যে এবার এরিয়া ইজ দিয়ে ওর যে ভ্যালুটা তোমাকে তখন লিখতে হবে। ঠিক আছে, এখানে তুমি যেমন শুধু এরিয়াটার জন্য একটা স্টেট নিয়ে রেখেছো, ওখানে স্টেটের মধ্যে তোমাকে এরিয়ার ভ্যালুটা তার সাথে ওই এরিয়া ইজ লেখাটা দুটোকে যদি একসাথে মার্জ করে লেখো, তাহলে তুমি যখনই ক্লিক করবে তখনই এরিয়া ইজটা দেখাবে, ওটাকে দেখাবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা ঠিকই আছে, এটা যা করেছো ঠিকই করেছো, ভুল কিছু করোনি, কনসেপ্টটা ঠিকই আছে। আর বলো কি বলছো। আচ্ছা এই যে যেমন আমি এরিয়ার যে ফর্মুলাটা বা ভলিউমের ফর্মুলাটা ওটা একটা আলাদা করে ইয়ে ইভেন্ট মানে ওই ইয়ে ক্রিয়েট করে করেছে এটা। না, এটা ঠিকই আছে, এটা তো এইভাবেই করতে হবে। স্টেট ডট লেংথ নিয়েছো, স্টেট ডট ব্রেথ এর সাথে মাল্টিপ্লাই করেছো, আর এদিকে দিস ডট স্টেট ডট লেংথ ব্রেথ হাইট করে দিয়েছো, সেট করে ওটাকে স্টেট করে দিচ্ছি, সেট করে দিচ্ছি। ঠিকই আছে, ওকে ফাইন। ঠিক আছে ঠিক আছে, ওকে সপ্তর্ষিটা দেখে নিয়েছি। আচ্ছা তোমার স্ক্রিনটা একটু বন্ধ করবে। হ্যাঁ আচ্ছা নেক্সট কে দেখাবে? অভিক দেখাবে। অভিক দেখাও কি করেছো। ভ্যালু গুলো দিয়েছে, স্যার এটা আমি এরকম এই দেখাচ্ছে 2010 দিয়েছি। হ্যাঁ, এবার ডিসপ্লে এরিয়া, ডিসপ্লে ভলিউম সবকিছু দিয়েছি। এবার এই যে আমি যদি ডিসপ্লে এরিয়া করি, আচ্ছা রিফ্রেশ করে একবার কি করছি, আর ওটা আগে আমি করেছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রিফ্রেশ করে একবার করো। হ্যাঁ স্যার, এই যে এটা আমি 20 দিলাম, এটা দিলাম হচ্ছে 10, আর এটা দিলাম হচ্ছে 6। তাহলে আমি ডিসপ্লে এরিয়া করলাম, আমাকে দেখালো 200 মিটার স্কোয়ার, আর ডিসপ্লে ভলিউম করলে 1200 মিটার কিউব। ঠিক আছে, দুটো আলাদা আলাদা করে বার করে নিয়েছো। বা তুমি করেছো কি দুটো বাটন দিয়ে করেছো, এই বাটন দিয়ে এটা বার করছো, একই ব্যাপার। এটাই এটাই যদি একটা বাটন দিয়ে করতে, তাহলে দুটো ক্যালকুলেশন তোমাকে একটা ফাংশনের মধ্যেই করতে হবে, করে দুটো আলাদা স্টেট নিয়ে। হ্যাঁ দুটো কিছুতেই নিল না, কিছুতেই নিচ্ছিল না। না না, সেটা নিয়ে নেবে কেন? তুমি একটা মেথডের মধ্যে, যেটা একটু আগে যেটা ইয়ে করেছে সপ্তর্ষি, এটা করেছে দেখলে সেম, মানে একটা মেথডের মধ্যে আমি লেংথ ইনটু ব্রেথ করে এরিয়াটা বার করে নেবো, আর লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট করে আমি ভলিউমটা বার করে নেবো, নিয়ে দুটো আলাদা স্টেটকে সেট করে আমি আপডেট করে দেবো, তাহলেই তো হয়ে গেল। স্যার সেটা করে দেখবে তুমি, মানে স্যার একটু আপনি দেখিয়ে দেবেন ওটা আমার। ওটা একই দেখার তো কিছু নেই, তুমি আলাদা আলাদা দুটো মেথডে করেছো তো। তুমি যদি আমাকে একটু তোমার ইয়ে করে দেখাতে পারো, স্ক্রিনটা শেয়ার করে, আমি তাহলে বলতে পারবো। স্ক্রিনটা কি শেয়ার করতে পারবে? হ্যাঁ করছি স্যার, মানে একটু টাইম লাগবে, করছি। ঠিক আছে, একটু স্ক্রিনটা শেয়ার করো, ঠিক আছে বলে দিচ্ছি। একটা মেথডের মধ্যে পুরো জিনিসটা চলে আসবে, অসুবিধা কিচ্ছু নেই, আরামসে হয়ে যাবে। আচ্ছা আর কার হয়েছে? এনিবডি? হ্যাঁ দেখো। আচ্ছা অভিক তুমি একটু ওয়েট করো, আমি অন্যগুলো দেখে নিই, তারপর। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করবে, নেক্সট যা হয়েছে। আমি দেখতে পাচ্ছি, রান করো। ভ্যালু দাও। হ্যাঁ ভ্যালু দিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওটা এসছে। আচ্ছা একটু ইয়ে কোডটা দেখা। আচ্ছা আচ্ছা তুমি এখানে একই রকম ভাবে লেংথ, উইডথ, হাইট, এরিয়া, ভলিউম নিয়েছো। আচ্ছা তুমিও কি সেপারেট মেথড দিয়ে করেছো নাকি নাকি হ্যান্ডেল? ও আচ্ছা আচ্ছা, না এই এই যে অ্যাপ্রোচটা করেছো না, এটা করবে না।
আমরা ইভেন্ট টার্গেট ভ্যালু ইভেন্ট টার্গেট নেম যে অ্যাপ্রোচটা দেখিয়েছিলাম মনে আছে আগের দিনকে, হ্যাঁ সেকেন্ডে যেটা করলাম ওই অ্যাপ্রোচটা ফলো করবে। কেন এটাই কি হচ্ছে, তোমাকে দেখো আলাদা আলাদা করে অনেকগুলো মেথড লিখতে হচ্ছে, তাই হ্যাঁ না? স্যার। এই তুমি লিখেছো হ্যান্ডেল 1, হ্যান্ডেল 2, হ্যান্ডেল 3, এইভাবে তোমাকে কতগুলো মেথড লিখতে হলো অযথা, তাই না? তো সেটা স্যার। না করে আমরা একটাই মেথড লিখবো, একটা মেথড দিয়ে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। আমাকে আলাদা আলাদা করে আর মেথড লিখতে হবে না। একটা মেথডের মধ্যে আমরা দিস ডট সেট স্টেট করে ওর ভেতরে ইভেন্ট ডট টার্গেট ডট নেম ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু করে দিলে তোমার সমস্ত স্টেট আপডেট হয়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তো ওই অ্যাপ্রোচটা ফলো করবে। এমনি ঠিক আছে, তুমি যেটা করেছো সেটা ভুল নয়, কিন্তু অযথা এত বেশি কোড করার তো আমার দরকার নেই। যখন আমার কাছে শর্টকাটস আছে তখন আমি এত কোড কেন করতে, তাই না? তো সেটা তাহলে ফলো করবো। আচ্ছা একটু নিচের দিকে এসো, কোডটা একটু নিচের দিকে নিয়ে এসো। হ্যাঁ, রেন্ডার পার্টে তুমি এখানে স্টাইল ফাইল দিয়েছো, ঠিক আছে, আর একটু নিচে এসো। হ্যাঁ ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে দেখে নিচ্ছি। এমনি ঠিক আছে, শুধু ওইটা তুমি একটা ফাংশন দিয়ে করে দেবে, ঠিক আছে, ওটা সুবিধা হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ডিফাইনার হয়ে গেছে। আচ্ছা নেক্সট কে দেখাবে? রাজস্বী হয়েছে? রাজস্বী, রেহানা, আমার এক্সিকিউট হচ্ছে না ব্যাপারটা, মানে আমি দুটো ফাঁকা ডিভের মধ্যে মানে আইডি দিয়ে আনতে গেছিলাম, ব্যাপারটা আসছে না। আপনি একবার দেখবেন ডটটা কোথায় আসছে? হ্যাঁ দেখাও কি প্রবলেম হচ্ছে, স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ স্যার। স্যার এইটা তো দাঁড়াও আগে আসুক, দেখতে পাই স্ক্রিনটা হলো লো হয়ে। তোমার স্ক্রিনটা না একটা কাজ করো তো, শেয়ারিং অফ করে আরেকবার শেয়ার করো। আরে এসে এবার ঠিক আছে হ্যাঁ বলো বলো স্যার। আমি বলো কি প্রবলেম। দেখুন স্যার আমার কোডটা, মানে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিতে আমি এরিয়া আর ভলিউম বলে দুটো আলাদা স্প্যান নিয়েছি আইডি ধরে, ওইখানে স্যার পেস্ট করতে যাচ্ছিলাম, ব্যাপারটা হচ্ছে না স্যার। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি নিয়েছে, গেট এলিমেন্ট না, সেট স্টেটের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি তো কাজ করবে না, নট পসিবল। মানে স্যার তুমি আমি কি করেছো তুমি? আইডিতে যদি না পেস্ট না করতে যাই তাহলে স্যার না না না, সেট স্টেটের মধ্যে ওইভাবে কাজই করে না। সেট স্টেট হচ্ছে শুধুমাত্র স্টেট আপডেটের জন্য, ঠিক আছে? সেট স্টেটের ভেতরে গেট এলিমেন্ট বাই আইডি কাজ করবে না। সেট স্টেটে শুধু তোমাকে স্টেটের নেম আর স্টেটের ভ্যালু এইভাবেই তোমাকে অবজেক্ট নোটেশনে দিতে হবে। সেট স্টেটে এইভাবে হবে না, ইনার স্টেপল দিয়ে এটা হবে না, করা যাবে না। মানে স্যার আমি ঠিক আছে, বলছি তো তুমি- আমি যদি কোনো আইডিতে এটা পেস্ট করতে যাই, মানে ধরুন আমি দুটো আইডি ধরে নিচ্ছি, তাহলে স্যার তুমি আমি কিভাবে করব? আইডিতে পেস্ট করতে যাও না, তাতে তো অসুবিধা নেই। তাহলে আইডিতে পেস্ট করতে গেলে তাহলে তুমি তো আর অযথা তোমার স্টেট নেওয়ার দরকার নেই। এরিয়া ভলিউমের জন্য স্টেট নেওয়ার তোমার তো দরকারই করছে। কারণ আমরা এরিয়া ভলিউমের স্টেটটা কেন নিচ্ছি? যাতে আমি ওই স্টেটটাকে রেন্ডার করে ভ্যালুটাকে দেখাতে পারি, এই জন্যই তো নিচ্ছি, হ্যাঁ স্যার। তাই তো? তো তুমি যদি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করো তাহলে তো তোমার এরিয়া ভলিউমের কোনো স্টেট নেওয়ার দরকার নেই। তুমি শুধু তিনটে স্টেট নেবে, লেংথ ব্রেথ হাইট। এবার লেংথ ব্রেথ হাইট স্টেটের উপর বেস করে তুমি প্রথমে ক্যালকুলেশনটা করে নেবে। এরিয়া ধরো দিস ডট সেট ডট লেংথ ইনটু দিস ডট সেট ডট ব্রেথ, ভলিউম হচ্ছে দিস ডট সেট ডট লেংথ ইনটু দিস ডট সেট ডট ব্রেথ ইনটু দিস ডট সেট ডট হাইট। ক্যালকুলেশনটা করে নিয়ে এবার তুমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে ডট ইনার এস্টিমেট করে তার মধ্যে ওটা দিয়ে ভ্যালুটা দেখি হয়ে গেল। আচ্ছা, মানে এই পার্টটা আমি একটা ভ্যার বা কিছু ধরে নিলাম তলায় যদি করি তাহলে আমার চলে আসবে, তাই তো রেজাল্ট? তলায় না, ওই ফাংশনের মধ্যেই তুমি করবে, তুমি ওই ফাংশনের মধ্যেই করবে, কিন্তু ক্যালকুলেশনটা আলাদা করবে। সেট সেটটা ইউজ করার তোমার দরকার পড়বে। আচ্ছা, এই যে তুমি যে সেট সেট দিয়ে এখানে এরিয়া ভলিউমের মধ্যে স্টেট আপডেট করছো সেইভাবে তো তোমার দরকার পড়ছে না। কারণ তুমি যদি মানে এই গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করো তাহলে তোমাকে আর আলাদা করে দুটো সেট নিতে হচ্ছে না। তুমি প্রথমে ওটা ক্যালকুলেশনটা করছো, করে তারপরে ওটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে তার মধ্যে রেখে দিচ্ছ। এটা করতে পারো, অথবা দুটো স্টেট নিয়ে নেবে, ওটা আরো সোজা। দুটো স্টেট নিয়ে নিলে স্টেট আপডেট করে দিয়ে তোমার স্টেটের একটা নিচে রেখে দেবে, এটাও করতে পারো। দুটো অপশন আছে তোমার কাছে। ঠিক আছে, তাহলে ওটা আবার প্র্যাকটিস করে দেখতে হবে। হ্যাঁ ওটা তুমি করবে, করে দেখবে, যদি করতে না পারো আমাকে বলবে, ঠিক আছে, আমি বলে দেবো। ঠিক আছে এমনি ঠিক আছে, তুমি যেটা করেছো, কিন্তু ওই সেট স্টেটের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি কিন্তু কাজ করবে, এটা ঠিক আছে। একেবারেই কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে।
দেখবে করে? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কার হয়েছে? এনিবডি ওয়ান্টস টু স্যার শো? আমি কালকে দেখাবো, আমি ক্লাসটা করতে পারিনি আগের হুম, উইকে, হাফ ঠিক আছে দেখেছি, কালকে দেখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, কালকে দেখিয়ে দেবো। আচ্ছা বাকিদের আর কেউ দেখাবে? রহমান, মুমতাজ, আর কেউ? এনিবডি? স্যার আমি রহমান सर হয়েছে? कल दिखा देंगे, टाइम नहीं मिल पाया था, कल दिखाएंगे। अच्छा ठीक है, ओके कल दिखाना, ठीक है ओके। अच्छा হ্যাঁ হ্যাঁ, কি বলছো রহমান, বলো। স্যার ওটা আমি করতে পারিনি, বুঝতে করতে পারিনি। পারোনি? না আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি, মানে তুমি একটা কারণ, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি কি আমাকে লাস্ট দেখানো যাবে কোডটা। রাজস্বী, আচ্ছা তোমার কোডটা একটু ইয়ে করো তো রাজস্বী, স্ক্রিনটা একবার শেয়ার করো, আমি ইয়েটা দেখিয়ে দিই রহমান। কিভাবে কি ভ্যালু লজিকটা, ওইগুলো বুঝতে পারছি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজিকটা আমি তোমাকে একবার এক্সপ্লেন করে দিচ্ছি, খুব ইজি এটা, ও দেখাচ্ছে। স্ক্রিনটা একবার শেয়ার করবে রহমান, ইয়ে কি বলে সপ্তর্ষি? साइज थोड़ा बड़ा करने बोलिए। রাজস্বী না, সপ্তর্ষি বললাম। হ্যাঁ বলছেন সব, দাঁড়াও হচ্ছে। হ্যাঁ সপ্তর্ষি স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করবো আমারটা? শেয়ার করে তুমি যে কোডটা লিখেছো ওটা একবার আচ্ছা দেখাচ্ছি, ওয়েট করুন স্যার। ওই, হ্যাঁ রহমানকে আমি একবার দেখিয়ে দিচ্ছি লজিকটা। স্যার আচ্ছা শেয়ার হয়েছে? সায়ন, হ্যাঁ হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ ভয়েস? হ্যাঁ স্যার শেয়ার হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, কোডটাতে যাও। হ্যাঁ সায়ন ভয়েস পাচ্ছ? আচ্ছা হ্যাঁ রহমান এখানটা দেখো কি করতে হবে। তুমি প্রথমে স্টেট নিয়ে নিলে, কোডে যাও কোডে যাও, হ্যাঁ ওই যে প্রথমে স্টেট নিতে হচ্ছে, দেখতে পেয়েছো লেংথ ব্রেথ হাইট তিনটে স্টেটের ভ্যালু নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবারে রেন্ডার পার্টে চলে এসো, রেন্ডার পার্টটাতে এসো নিচে, রেন্ডার, হ্যাঁ রেন্ডারে এসো। আচ্ছা রেন্ডারে, হ্যাঁ আর নিচে চারটে নিচে এসো। হ্যাঁ রেন্ডারের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ইউজার থেকে আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভ্যালু কি করে নিতে হয় ফর্ম থেকে, তো এখানে ঠিক এক্স্যাক্টলি সেটাই করা হয়েছে। লেংথ ইনপুট টাইপ নাম্বার করে অন চেঞ্জে গিয়ে লেংথ নিতে হচ্ছে, ইনপুট টাইপ নাম্বার ব্রেথে গিয়ে অন চেঞ্জে করে ব্রেথ নিতে হচ্ছে, হাইটটা নিতে হচ্ছে, ঠিক আছে। আর ও কি করেছে তার সাথে নিচে আচ্ছা আর একটু নিচে এসো, হ্যাঁ ওখানে দেখো এরিয়া ইজ দিয়ে ও যে এরিয়া স্টেটটা নিয়েছে সেই এরিয়া স্টেটটাকে ওখানে ডিসপ্লে করেছে। ভলিউম ইজ লিখে ভলিউমের যে স্টেটটা নিয়েছে সেটাকে ওখানে ডিসপ্লে করে দিয়েছে, ঠিক আছে। আর একটা বাটন রাখা হয়েছে। হ্যাঁ বলো রহমান, বলো কি বলছো? বলছি যে স্টেটের যে ভ্যালুটা আসছে সেটা ওই নেমের মধ্যে যে স্টোর হচ্ছে, লেন যেটা লেখা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কেন আমরা আগের দিন যখন এক্সাম্পলটা দেখাচ্ছিলাম আমি কিন্তু বলেছিলাম যে নেমের মধ্যে সবসময় স্টেটের নামটা দিতে হবে। স্টেটের নামটা যদি তুমি না দাও তাহলে তুমি যখন ইভেন্ট ডট টার্গেট ডট নেমটা করবে ও কিন্তু স্টেটের নামটা পাবে না, যেটা ওর দরকার, আচ্ছা ঠিক আছে। সেই জন্য নেমের মধ্যে স্টেটের নামটা দিতে হবে, আচ্ছা বুঝতে পেরেছ কি বললাম? তো এইগুলো করে দিলে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার বলেন স্যার। হ্যাঁ তো এই কাজগুলো করলে এরপরে একটা ইনপুট টাইপ বাটন নিলে ওখানে একটা অন ক্লিক ইভেন্ট তোমার থাকছে, সেটার সাথে কোনো একটা ফাংশনকে তোমাকে কল করতে হবে। তাহলে এখানে দুটো ফাংশন তোমাকে ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ভ্যাল চেঞ্জ যেটা দিয়ে স্টেট আপডেটের কাজটা হবে, আর একটা হচ্ছে যে তুমি যাই নাম দাও যেটার মধ্যে তুমি এরিয়া আর ভলিউমটাকে ক্যালকুলেট করতে চাও, ঠিক আছে। আচ্ছা এবার একটু তুমি ওপর দিকে ওঠো। স্যার এখানে স্যার এখানে একটা জিনিস ব্যাপার হলো, এই নাম্বার যেটা আছে হ্যাঁ, বলো। অন চেঞ্জ দিস ভ্যালু চেঞ্জ যেটা লেখা আছে, ইনপুট টাইপ নাম্বার আছে, লেন্থ আছে, তারপরে এই যে অন চেঞ্জ আবার ইভেন্টটা দিয়েছে যে অন চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ এটা কেন জন্য, এটা কিসের জন্য দিয়েছে এটা এখানে এক জায়গায় দিলে অন তো চেঞ্জ ইভেন্টটা, না অন চেঞ্জ ইভেন্টটা না দিলে স্টেট আপডেট কি করে হবে? আমরা আগের দিনকে যে এক্সাম্পল গুলো করছিলাম ওটা দেখেছিলে হ্যাঁ স্যার এক্সাম্পল গুলো? আমি দেখেছি। হ্যাঁ ওখানে দেখবে আমি যদি অন চেঞ্জ ইভেন্টটা না ইউজ করি তাহলে তুমি যখন ভ্যালুটা নিচ্ছ তুমি যখন একটা টেক্সট বক্সে
কেউ যখন তোমাকে একটা ভ্যালু দিচ্ছে, একটা লেন্থের ভ্যালু দিচ্ছে, সেই ভ্যালুটা দিয়ে ও কি করে ওটাকে স্টেটটাকে আপডেট করবে আচ্ছা অন চেঞ্জ ছাড়া? অন চেঞ্জ ছাড়া তো করতে পারবে না, অন চেঞ্জ দিয়ে স্টেটটাকে আপডেট করবে, হুম হুম বুঝেছো? তাহলে অন চেঞ্জ ইভেন্ট তো লাগবেই আমার এখানে, তাই না? হ্যাঁ তো হ্যাঁ, তো এবারে অন চেঞ্জ ইভেন্টের সাথে ও যে মেথডটা কল করেছে, সেই মেথডটা হচ্ছে ভ্যাল চেঞ্জ। উপরে দেখতে পাচ্ছ মেথডটাকে ও ওখানে ইয়ে করে দিয়েছে, হ্যাঁ ডিফাইন করে দিয়েছে, যেখানে লেখা আছে দিস ডট সেট স্টেট, তার ভেতরে লিখেছে দেখতে পাচ্ছ যে ইভেন্ট টার্গেট নেম, ইভেন্ট টার্গেট ভ্যালু। এটা আমি আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম যে এইভাবে স্টেট আপডেট করলে আমাকে আলাদা আলাদা করে মেথড লিখতে হয় না, একটা মেথড দিয়েই আমি পুরো স্টেটটাকে আপডেট করে দিতে পারি, আমাকে সেপারেট ওয়েতে মেথড লেখার দরকার পড়ে। তো সেটাই এখানে করা হয়েছে। তারপরে ও কি করেছে, ওই ডেটা ড্রিভেন বলে একটা ফাংশন আছে যেটা বাটনের সাথে কল হচ্ছিল, যখনই বাটনে আমরা অন ক্লিক করছি ওই ফাংশনটা কল হচ্ছে। তাহলে ওই ডেটা ড্রিভেন ফাংশনের মধ্যে এবার তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে তোমাকে এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, ভলিউমটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে রাজর্ষি, তুমিও এই জায়গাটা একটু দেখে নেবে, আমি যেটা তখন তোমাকে বলছিলাম এইটাই বলছিলাম, ঠিক আছে? স্যার একটা এইভাবে কোশ্চেন আছে আলাদা করে, হ্যাঁ বলো কি স্যার, কোশ্চেন বলো। এক্স্যাক্ট মানে আমার যেটা সমস্যা ছিল, মানে আমি ধরুন একটা আইডি বা একটা কিছুতে আমি এই ভ্যালুটা যদি পুট করতে চাই তাহলে স্যার কিভাবে আনায়? মানে আমার এটাই আসছিল না হ্যাঁ, তোমাকে তো সেটাই আমি বলছি, তুমি প্রথমে দুটো ক্যালকুলেশনটা করবে। ডেটা ড্রিভেনে যেরকম ফর্মুলা 1 আর ফর্মুলা 2 করে দুটো ক্যালকুলেশনটা করেছে, সেটা দেখতে পাচ্ছ কি এখানে? হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেশনটা করার পরে ও কি করেছে, ও সেট স্টেট করেছে, সেট স্টেট দিয়ে সেট আপডেট করেছে। তুমি ওই সেট স্টেটটা করবে না, তার জায়গায় তুমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে ওই ফর্মুলা 1 এর যে ভ্যালুটা সেটা ওখানে দিয়ে দেবে, আচ্ছা স্যার আর আবার একটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে ফর্মুলা 2 এর যে ভ্যালুটা ওখানে দিয়ে দেবে। আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা মানে এটাই তোমাকে স্টেট চেঞ্জ সেট স্টেট যেটা লেখা আছে এটা আপনার ভ্যালুটা ডিসপ্লে করবে তাই তো স্যার? হ্যাঁ সেট স্টেট দিয়ে ও কি করছে, এরিয়া স্টেটে ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছে, যাতে তুমি নিচে যে এরিয়া স্টেটটা দেখাচ্ছে সেখানে একটা ভ্যালুটা চলে আসে, নাহলে তো আসবে না ভ্যালুটা, ঠিক আছে? হুম স্টেট আপডেট করছে বেসিক্যালি, ভলিউমের ক্ষেত্রেও তাই স্টেট আপডেট করছে, ঠিক আছে? এবার রাজস্বী ও সেট স্টেট দিয়ে করতে চাইছে না, ও বলছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করবে। সেটাও করতে পারো, সেটা করলে আলাদা করে দুটো স্টেট নেওয়ার দরকার পড়বে না, এরিয়া ভলিউম ডিরেক্ট ওটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে যে ভ্যালুটা তৈরি হচ্ছে এরিয়া, সেটা ওখানে অ্যাসাইন করে দিতে হবে, আবার একরকম ভাবে যেটা ভলিউমের জন্য পাচ্ছি সেটা ওখানে অ্যাসাইন। ঠিক আছে, তো দুভাবেই করা যেতে পারে, ঠিক আছে? বোঝা গেল ডেমো ব্যাপারে? হ্যাঁ স্যার কিভাবে বোঝাই করবে? স্যার তাহলে আরেক কালকে কালকে আমাকে দেখাবে। হ্যাঁ বলো বলো কি বলছো? স্যার ওপরে একবার জান ওখানে এক্সটেন্ড ওপরে। ইয়ে লেখা আছে এক্সটেন্ড হ্যাঁ ওটা তো থাকে, হ্যাঁ ওটা তো থাকে। একটু ইয়েতে ওঠো, সপ্তর্ষি কোডটাকে একটু ওপর দিতে তোলো। হ্যাঁ এক্সটেন্ড ওটা তো আমরা লিখি, হ্যাঁ ওটা তো আমরা লিখবো যখন আমরা ক্লাস কম্পোনেন্ট তৈরি করি, তখন সেটা এক্সটেন্স রিয়াক্ট ডট কম্পোনেন্টও করতেই হবে। ক্লাস কম্পোনেন্ট তুমি যখন বানাবে তখন সেটা এক্সটেন্স রিয়াক্ট ডট কম্পোনেন্ট তোমাকে করতেই হবে, নাহলে তো এটা হবেই না ক্লাস। বুঝেছো কি বললাম? হুম বুঝেছি। ওকে, তাহলে যার যার হয়নি তারা কিন্তু কালকে আমাকে অবশ্যই দেখাবে, ঠিক আছে? রেহমান দেখাবে, রাজস্বী দেখাবে, দেবারতী দেখাবে, মুমতাজ, যাদের যাদের বাকি আছে তারা আমাকে কালকে কিন্তু দেখিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে চলো ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা সপ্তর্ষি তুমি তাহলে অফ করো 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা এবার আমরা আজকের ক্লাসটা তাহলে আরম্ভ করছি, যতটা আগের দিন করেছি তারপরে। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমি মানে কোথায় ওই একটা বাটনে দুটো বাটনের ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি করে স্যার দেখিয়ে দেবো আপনাকে কাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তো বললাম তোমাকে ওটা একটা বাটন দিয়ে হয়ে যাবে, ওটা মানে হ্যাঁ হ্যাঁ আমি হয়তো ওইটা আলাদা করে নিই, ঠিক আছে। ঠিক আছে ওকে ঠিক আছে। আচ্ছা স্ক্রিনটা আমি শেয়ার করছি, একটু ওয়েট করো 2 মিনিট, স্ক্রিনটা শেয়ার হচ্ছে।
আচ্ছা, স্ক্রিনটা আমার এসে গেছে আই থিঙ্ক। আচ্ছা, আজকে আমরা নেক্সট যে এক্সাম্পলস গুলো দেখবো সেগুলো হচ্ছে মোটামুটি এখন আমরা স্টেট নিয়ে কাজ করতে পারি। স্টেট নিয়ে আমাদের এখন কাজ করতে প্রবলেম হয় না। স্টেটের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। স্টেট কি করে আপডেট করতে হবে দ্যাট ইজ ক্লিয়ার। ওকে, এবারে আরো কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে যেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো লেট মি কাম টু দ্য নেক্সট সেট অফ এক্সাম্পলস যেগুলো আজকে আমরা করবো। তো আমার এনপিএমটা স্টার্ট হয়ে গেছে, তো এটা এখানে লোড হোক। তো আমি নেক্সট এটা করাবো সেটাতে আসছি। আচ্ছা, এবারে আমরা আজকে যেটা ফার্স্ট বলবো এখানে আমরা প্রথম যেটা করাবো সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল করাবো, সেটা হচ্ছে ফর্ম 2 এর এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। ঠিক আছে, কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিংটা কনসেপ্টটা কিভাবে কাজ করে সেটাই আমরা ফার্স্টে দেখবো আজকে। ঠিক আছে, তো এখানে একটা কম্পোনেন্ট আমি ওপেন করছি, কম্পোনেন্টটা হচ্ছে ফর্ম 2। আর তার সাথে আরেকটা কনসেপ্টও তোমাদের দেখাবো যে ক্লাস কম্পোনেন্টে কিভাবে কনস্ট্রাক্টরকে দিয়ে ডিফাইন করতে হয় স্টেট। ঠিক আছে, তো সেটাও আমি বলছি। জাস্ট মিনিট, আমি এখানে একটু জাস্ট কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিই। ফর্ম 2 এখানে আচ্ছা, তো এখানে দুটো কনসেপ্ট আমরা এক্সাম্পলটাতে দেখবো। কম্পোনেন্ট ওপেন হোক। আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে আমরা যখন আগের দিনকে আমরা এখন একটা ক্লাস কম্পোনেন্ট লিখছিলাম, একটা ক্লাস কম্পোনেন্ট যখন ডিফাইন করছিলাম তখন সেখানে আমরা কি লিখছিলাম, আমরা লিখছিলাম ধরো ক্লাস ক্লাস সাপোজ এবিসি যদি কম্পোনেন্টের নেম হয়, এটা এক্সটেন্স রিয়াক্ট ডট কম্পোনেন্ট এটা লিখছিলাম। এবার এটা আমার একটা ক্লাস ছিল, এর মধ্যে আমরা কি করছিলাম, স্টেটটাকে ইনিশিয়ালাইজ করছিলাম। কিভাবে? স্টেট দিয়ে কার্লি ব্রেসের মধ্যে স্টেটটাকে ইনিশিয়ালাইজ করছিলাম। এর মধ্যে ধরো আমি আইডি লিখলাম একটা ভ্যালু দিয়ে, ঠিক আছে, আমি একটা নেম দিলাম, ঠিক আছে, একটা ভ্যালু দিয়ে এটা। এবারে এইভাবে ডিফাইন তো আমরা করতেই পারি স্টেটটাকে। আর একটা ভাবে স্টেটকে ডিফাইন করা যায় ইউজিং কনস্ট্রাক্টর। তুমি কনস্ট্রাক্টর ইউজ করো কিন্তু ক্লাস কম্পোনেন্টটা কাজ করতে পারে। তাহলে কনস্ট্রাক্টরটা ইউজ কিভাবে করতে হয়? আচ্ছা, কনস্ট্রাক্টর বেসিক্যালি কাজ কি? কনস্ট্রাক্টর হচ্ছে ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর আমাদের রিঅ্যাক্টের ক্ষেত্রে ক্লাস কম্পোনেন্টে কনস্ট্রাক্টর দিয়ে আমরা দুটো জিনিসকে ইনিশিয়ালাইজ করতে হবে। কি কি? কনস্ট্রাক্টর will initialize the state and props. আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে প্রপস। প্রপসটা আমরা এখনো শিখিনি, ওটা আমরা আস্তে আস্তে শিখবো। আর একটা দুটো ক্লাস পরে আমি প্রপসটা দেখাবো, তো তখন প্রপস এর কনসেপ্টটা বুঝতে পারবো। তো প্রপসও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। যেরকম স্টেট আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, স্টেট দিয়ে আমরা ভ্যালুগুলোকে ধরি, ভ্যালুগুলোকে স্টোর করি, ঠিক আছে, এই কাজগুলো আমরা স্টেট দিয়ে করি। সেরকম ভাবেই প্রপসও একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলতে পারো, বা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বলতে পারো। তো এই স্টেট আর প্রপস এর যে ইনিশিয়ালাইজের কাজটা, সেই ইনিশিয়ালাইজেশনের কাজটা কিন্তু আমরা করি ইউজিং কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টরকে কিভাবে ডিফাইন করতে হয়? এখানে তোমাকে লিখতে হবে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর লিখে তারপরে তার মধ্যে তোমাকে জাস্ট কনস্ট্রাক্টর লেখা হলো, দিয়ে কনস্ট্রাক্টরের মধ্যে আমাদেরকে লিখতে হয় প্রপস।
এবার এটা হচ্ছে কনস্ট্রাক্টরের বডিটা। এই কনস্ট্রাক্টরের বডিতে সবার ফার্স্টে আমরা লিখবো সুপার। সুপার দিয়ে এর মধ্যে আমরা লিখবো প্রপস। এটা হচ্ছে প্রপস কে ইনিশিয়ালাইজ করা হলো, প্রপস ইনিশিয়ালাইজেশন। এখন এই মুহূর্তে আমরা প্রপসটাকে নিয়ে কোনো কাজ করছি না, আমরা শুধু প্রপসটাকে ইনিশিয়ালাইজ করে রাখছি। প্রপসটা নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু কোনো কাজ করছি না, ঠিক আছে। এবারে হচ্ছে স্টেটটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করবে। স্টেটকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের লিখতে হয় দিস ডট স্টেট দিয়ে, এটা হচ্ছে স্টেটের কার্লি ব্রেস। কার্লি ব্রেসের মধ্যে তুমি এবার স্টেটের যে যে ভ্যালুগুলো নিতে চাও সেগুলো নিয়ে আমরা এখানে স্টেটের ইনিশিয়ালাইজেশনটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে করলে, নাহলে আর কিন্তু কোনো চেঞ্জ নেই। দুটো জিনিস করতে হচ্ছে, একটা হলো তুমি স্টেটকে ইনিশিয়ালাইজ করতে গেলে দিস ডট স্টেট দিয়ে করতে হবে। যখনই আমি স্টেটকে ইনিশিয়ালাইজ করব আমাকে দিস ডট স্টেট দিয়ে করতে হবে। আর প্রপসকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমরা কি করব, কনস্ট্রাক্টরের মধ্যে এখানে প্রপসটাকে পাস করতে হয়, আর এর ভেতরে সুপার। সুপারটা হচ্ছে সুপার কনস্ট্রাক্টর। সুপার কনস্ট্রাক্টর কাকে বলে না, এই যে আমাদের প্যারেন্ট ক্লাস আছে কম্পোনেন্ট, এই প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর তাকে বলা হয় সুপার কনস্ট্রাক্টর। তাহলে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে এখান থেকে কলিং করে তার ভেতরে প্রপসটাকে পাঠায়। তো এই কনসেপ্টটাকে বলা হয় প্রপস ইনিশিয়ালাইজেশন, আর এই কনসেপ্টটাকে বলা হয় স্টেট ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। তো এইভাবে আমরা ইনিশিয়ালাইজেশনের কাজটা করি একটা কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে। তাহলে স্টেট ইনিশিয়ালাইজেশন দুভাবেই করতে পারো, একটা হচ্ছে ইউজিং কনস্ট্রাক্টর, একটা হচ্ছে উইদাউট ইউজিং কনস্ট্রাক্টর, ঠিক আছে। ডিফারেন্স আসলে কিছু নেই, কিন্তু যখন আমরা প্রপস নিয়ে কাজ করব ক্লাস কম্পোনেন্টে, তখন কিন্তু প্রপসটাকে কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখবো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। আচ্ছা, কেউ একজন মিউট করো নি, একটু মিউট করে দিও, হ্যাঁ, সাউন্ডটা ইকো হচ্ছে, মিউট করে দিও। নেক্সট হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। এই কনসেপ্টটা আমরা দেখবো। কন্ডিশনাল রেন্ডারিং ব্যাপারটা কি, দেখো আমরা যখন রেন্ডার করছি একটা কম্পোনেন্ট থেকে কিছু একটা তুমি রেন্ডার করছো, এবার সেই রেন্ডারিংটা করার সময় সেটা কোনো একটা কন্ডিশনের উপর বেস করে তো রেন্ডারিং হতেই পারে, যে যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমি এই জিনিসটা দেখাতে চাই, আর যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমি ওই জিনিসটা দেখাতে চাই, এরকম হতেই पारे। तो ऐसे कंसेप्ट को हम लोग बोलते हैं कंडीशनल रेंडरिंग। तो एरकम कंडीशनल रेंडरिंग करने के लिए हम लोगों के पास 3 ऑप्शंस हैं, की पहला ऑप्शन है वी कैन यूज इफ एल्स। इफ एल्स दिए हम लोग कंडीशनल रेंडरिंग कर सकते हैं, যেরকম ভাবে তোমরা इफ एल्स यूज करो। सेकंड ऑप्शन इज সুইচ কেস। সুইচ কেস ইউজ করেও আমরা কন্ডিশনাল রেন্ডারিং করতে পারি। और थर्ड ऑप्शन इज টার্নারি অপারেটর। থার্ড অপশন ইজ টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কেউ জানো কি রকম হয়, এনি আইডিয়া? হ্যাঁ স্যার, ওই একটা লাইনের মধ্যেই জিনিসটাকে, মানে একটা যদি ট্রু হয় তাহলে সেটা হবে, আর কোলন দিলে আর ওটা যদি না হয় তাহলে ওইটা হবে। হ্যাঁ, এটা হলো টার্নারি অপারেটর। আচ্ছা, তো হ্যাঁ, যাই হোক আমি তো একবার বলে দিই, টার্নারি অপারেটর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেটর, যেটা রিঅ্যাক্টে খুব কাজে লাগে। কেন কাজে লাগে? বিকজ টার্নারি অপারেটর ইজ ভেরি ইজি, এবং ওটা একটা লাইনে লিখতে পারি। কিরকম? সাপোজ আমি যদি ইফ এলস দিয়ে লিখতাম তাহলে কি লিখতাম, ইফ দেন কন্ডিশন, ওকে, देन स्टेटमेंट, ओके, देन अगेन एल्स, एल्स देने के बाद यहाँ पे अगेन स्टेटमेंट। এটা তো আমরা লিখতে পারি জেনারেলি একটা ইফ এলস এ। তো এই পুরো জিনিসটাকে আমরা একটা টার্নারি অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ইন আ সিঙ্গেল লাইন। কিভাবে? টার্নারি অপারেটরের সিম্বল হচ্ছে কোয়েশ্চেন মার্ক কোলন। দিস ইজ দ্য সিম্বল অফ টার্নারি অপারেটর। এবার এটাকে আমি লিখলে আমি কিভাবে লিখবো? টার্নারি অপারেটর সিনট্যাক্স,
টার্নারি অপারেটর সিনট্যাক্স, এটা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গিভ দ্য কন্ডিশন, ওকে, তারপরে ইউ হ্যাভ টু গিভ কোয়েশ্চেন মার্ক, ওকে, দেন স্টেটমেন্ট 1 कोलोन स्टेटमेंट 2, ठीक है। তাহলে এটা मीनिंगটা কি? इसका मतलब ये हुआ कि अगर मेरा कंडीशन सेटिस्फाई करता है देन स्टेटमेंट 1 एग्जीक्यूट होने वाला है, नहीं तो अगर कंडीशन सेटिस्फाई नहीं करता है देन स्टेटमेंट 2 एग्जीक्यूट होने वाला है। তাহলে যেটা আমি এখানে এত কিছু করে লিখলাম সেটাকেই এখানে একটা লাইনে আমি লিখে দিতে পারছি। দিস ইজ দ্য ইউটিলিটি অফ টার্নারি অপারেটর, দ্যাট ইজ ওয়াই টার্নারি অপারেটর ইজ সো পপুলার। কেন কি তোমাকে এত কিছু লিখতে হচ্ছে না, ইফ এলস কন্ডিশন ব্র্যাকেট कुछ भी नहीं चाहिए, শুধু একটা লাইনে আমি পুরো কন্ডিশনটাকে স্পেসিফাই করে দিচ্ছি। দিস ইজ কল্ড টার্নারি অপারেটর, ঠিক আছে। তো এই টার্নারি অপারেটর দিয়েও আমরা কন্ডিশনাল রেন্ডারিং করতে পারি, if else দিয়েও করতে পারি, আর সুইচ কেসটা আই থিংক সবাই জানো, ইউ নো এভরিবডি সুইচ কেস দিয়েও আমরা টার্নারি এই কন্ডিশনাল রেন্ডারিং করতে পারি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কি কোশ্চেন। টার্নারি অপারেটরের ভিতরে ধরুন নেস্টেড ইফ আছে আমার, মানে ইফ এর ভিতরে ধরুন নেস্টেড হয় না, না না টার্নারি অপারেটরে নেস্টেড হয় না, টার্নারি অপারেটর শুধু ইফ এলস এর জন্য, মানে নেস্টেড ইফ এর ক্ষেত্রে ইউজ হবে না, তাই তো? না, নেস্টেড এর ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে না। টার্নারি হচ্ছে শুধু সিঙ্গেল, মানে ইফ এলস এর একটা অল্টারনেটিভ হচ্ছে টার্নারি, যেখানে একটা কন্ডিশন থাকছে তার এগেইনস্ট একটা স্টেটমেন্ট থাকছে, যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এটা। এর বেশি করে, এর বেশি করতে গেলে তোমাকে তাহলে একটা নেস্টেড ইফ এলস দিয়ে কাজ করতে হবে, বা তুমি যদি ইফ এলস ইফ যেটা হয় সেটা দিয়ে, বুঝতে পেরেছি। ओके, तो যাই হোক, তো তাহলে এগুলো গেল কন্ডিশনাল রেন্ডারিং এর কনসেপ্টটা বললাম, কনস্ট্রাক্টরের কনসেপ্টটা বললাম। এবার আমরা একটা एग्जांपलটা দেখি, ये वाला एग्जांपल देखते हैं जिसमें हम लोगों ने ये सब किया है। तो फर्स्ट ऑफ ऑल लेट मी রান দ্য एग्जांपल। তো এই কম্পোনেন্টটাকে আগে রান করে দেখি যে কম্পোনেন্টটা কি দেখাচ্ছে। দেখো এখানে বেসিক্যালি একটা টেক্সট বক্স আছে, এখানে দেখাচ্ছে এন্টার ইওর নেম। আচ্ছা, আমি যখন এখানে কোনো একটা নেম প্রিন্ট করা স্টার্ট করছি, আমি লিখলাম এস, যখনই আমি এস লিখলাম আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ডটা চলে এসেছে। এবার আমি এখানে নেম অ্যাড করছি, ওখানে নেমটাকে আমাকে আপডেট করে করে দেখিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আগের দিন দেখছিলাম স্টেট আপডেট করছি সেভাবে স্টেট আপডেট করে আমাকে দেখিয়ে দিচ্ছে। এবার আমি যদি এই স্টেটটাকে মুছে দিই পুরোটা, দেখো যেই আমি এসটাকে রিমুভ করে দিচ্ছি স্টেটটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ও কিন্তু হ্যালোটাকে আমাকে দেখাচ্ছে। যে হ্যালো দিখ রা থা, এই হ্যালোটাকে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, যেটা আমি একটু আগে দেখছিলাম। আবার আমি যখন এখানে কিছু একটা টাইপিং স্টার্ট করব, আমাকে আবার হ্যালোটা শো করবে। তাহলে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু কন্ডিশনাল রেন্ডারিং দিয়ে করা হয়েছে। যদি কন্ডিশনাল রেন্ডারিং না হতো তাহলে সবসময় তোমাকে হ্যালোটা দেখিয়ে, সে তোমার স্টেটে ভ্যালু থাকুক আর না থাকুক, ও তোমাকে সবসময় হ্যালোটা দেখিয়ে, কিন্তু সেটাও দেখাচ্ছে না। যখন স্টেট এমটি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা হ্যালোটা দেখতে পাচ্ছি। আবার যখন কিছু একটা আমি টাইপিং স্টার্ট করছি তখনই আমাকে হ্যালোটা শো করছে। তো এটা আমরা করলাম কিনা। তো নাও কাম দা কোড, দেখো। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ক্লাস কম্পোনেন্ট নিলাম, ক্লাস কম্পোনেন্টের নামটা দেওয়া হয়েছে form2। এর ভেতরে we have taken a constructor, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্রপসটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছি যেমন বললাম, আর স্টেটটাকে ইনিশিয়ালাইজ করেছি। हम लोगों ने क्या किया है, this dot state is equal to, এখানে ইউজার নেম একটা স্টেট নেওয়া আছে যার ভ্যালুটা হচ্ছে ইনিশিয়ালি empty। নাও কামস দ্য রেন্ডার পার্ট। রেন্ডার পার্টে আমরা কি করেছি, রেন্ডারে এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, লেট হেডার ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। এবারে এখানটায় চেকিং হচ্ছে, এই যে দিস ইজ দ্য পোর্শন, এইখানটায় বেসিক্যালি চেকিংটা হচ্ছে ইফ দিস ডট স্টেট ডট ইউজারনেম, তার মানে ইউজারনেম স্টেটে যদি ভ্যালু থাকে তাহলে কি হবে, দেন হেডার ইজ ইকুয়াল টু উইদিন দ্য h1 ট্যাগ, হেডার ট্যাগের মধ্যে আমি কি লিখছি হ্যালো, उसके बाद this dot state dot user। আর যদি ইউজারনেম স্টেটে কোনো ভ্যালু না থাকে, if it is empty, তখন কি করছে, হেডারটাকে এখানে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। এবারে এই রিটার্নে এসে আমরা এখানে একটা ফর্ম ট্যাগ ইউজ করছি।
ফর্ম ট্যাগ ইউজ করলে আমাকে ডিপ ট্যাগ ইউজ করতে হয়, বিকজ ডিপ ট্যাগ যে কাজটা করে, ডিপ ট্যাগ जो काम करता है একটা सिंगल एलिमेंट হিসেবে রিটার্न করানো, সেটাই কিন্তু फॉर्म टैगও করতে পারে। तो यहाँ पे हम लोगों ने फॉर्म टैग यूज किया है, so we do not use any diff tag। তো ফর্ম ট্যাগের মধ্যে এখানটাতে এন্টার ইওর নেম আছে, এখানে ইনপুট টাইপ টেক্সট আছে, অন চেঞ্জ আছে। আর এই জায়গাটা কি করলাম আমরা, এই যে হেডারটা এখানে আমরা যেটা অ্যাসাইন করলাম ভ্যালু, এই হেডারটাকে এখানটাতে রেন্ডার করে দিলাম, ঠিক আছে। আর এখানে অন চেঞ্জের সাথে মাই চেঞ্জ হ্যান্ডলার একটা ফাংশন যেটা কল হচ্ছে, মাই চেঞ্জ হ্যান্ডলার ফাংশনে আমরা কি করেছি, আমরা আমাদের ইভেন্ট অবজেক্ট পাস করে দিয়েছি আর দিস ডট সেট স্টেট করে ইউজার নেমের স্টেটটাকে আপডেট করে দিচ্ছি। यूजर नेम के स्टेट को अपडेट कर दिया है इवेंट डॉट टारगेट डॉट वैल्यू, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কিভাবে হচ্ছে, যখন আমি এখানে কোনো ভ্যালু দিচ্ছি না, when my user name state is empty, তখন ও কি করছে, এই কন্ডিশনটা প্রথমে চেক করছে। এই কন্ডিশনটা চেক করে ও দেখছে যে যদি ইউজার নেম স্টেটটা এমটি থাকে তাহলে ও তখন এলসে চলে আসছে, এলসে এসে হেডার কো ব্ল্যাঙ্ক कर देता है। আর হেডারকে ব্ল্যাঙ্ক করে দিলে তুমি এখানটায় কিছু দেখতে পাচ্ছ না, ইট উইল বিকাম এমটি। এবার যখন স্টেটে ভ্যালু পাচ্ছে তখন কি করছে, হেডারের মধ্যে অ্যাসাইন করছে হ্যালো, হ্যালোর সাথে স্টেটের ভ্যালু, এবং সেটাকে এখানে রেন্ডার করছে। তো দ্যাট ইজ ওয়াই हम लोग इसको देख सकते हैं, ঠিক আছে। এই জন্য যখন এখানে কিছু একটা টাইপ করছি তখন দেখতে পাচ্ছি, যখন স্টেটটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তখন আর কিছু দেখা যাচ্ছে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, কি কোশ্চেন আছে? স্যার বলছি যে ওই ইফ এলস এর যে ব্লকটা, ওইখানে ইফ দিস ডট স্টেট ডট ইউজার নেম এইটা দেওয়া মাত্রই ও কি করে বুঝে যাচ্ছে যে এটার মধ্যে ভ্যালুর কথা বলছে? ইফ দিস ডট স্টেট ডট ইউজার নেম ইফ এর মধ্যে দেওয়া মানে তুমি এটাই বুঝতে চাইছো যে শর্টকাটে লেখা হয় যে ইউজার নেম ইজ নট এমটি। আচ্ছা আচ্ছা, মানে আলাদা এটা করে তুমি লিখতেই পারো, হ্যাঁ তুমি আলাদা করে এইভাবে লিখতেই পারো, দিস ডট স্টেট ডট ইউজার নেম নট ইকুয়ালস এমটি, সেটাও করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাও নিয়ে নিচ্ছি কিন্তু ওইভাবে। এটা শর্টকাট, এটা শর্টকাট, এটা দেখলেও বুঝে যায় যে তার মানে ইউজার নেম স্টেটটা এমটি নয়, এমটি না হলে ওটাই ঢুকবে আর এমটি হলে ওকে স্যার। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবেন, একটু দেখতে প্রবলেম হচ্ছে। अच्छा তাহলে এটা ক্লিয়ার তো সবার কাছে কোডটা? एवरीबॉडी सर एक बार रिपीट कर देना, समझ नहीं आ रहा सही से। हाँ 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 एक बार क्या, हाँ बोलो फिर से बोलो, क्या बोलो मुझे बोले इसको एक बार रिपीट कर दिया हिंदी में, समझ नहीं आया उतना। हिंदी में? मैं तो हिंदी बंगाली मिक्स करके बोला हूँ। अच्छा ठीक है, तुम्हारे लिए और एक बार हिंदी में बोल देते हैं। देखो मैंने बोला है कि यहाँ पे क्लास कंपोनेंट लिया है, क्लास कंपोनेंट के अंदर कंस्ट्रक्टर डिफाइन किया है, ठीक है। और फिर यहाँ पे हम लोगों ने रेंडर पार्ट में क्या किया है, हम लोगों ने एक हेडर वेरिएबल लिया है, लोकल वेरिएबल, जिसके इनिशियली हम लोगों ने ब्लैंक करके रखा है, तुम देख सकते हो ब्लैंक करके रखा है। अभी इफ के अंदर ये चेक कर रहा है कि यूजर नेम स्टेट का अगर उसको वैल्यू मिलता है तो वो क्या करता है, वो हेडर में हेलो और उसके साथ यूजर नेम स्टेट का वैल्यू को यहाँ पे शो करेगा, ठीक है। इसको यहाँ पे पॉपुलेट करना है, और नहीं तो अगर यूजर नेम स्टेट में वैल्यू नहीं मिलता है तो हेडर को ब्लैंक पॉपुलेट कर देता है, ठीक है। अल्टीमेटली रिटर्न के अंदर हम लोगों ने हेडर को रेंडर किया है, हेडर का जो भी वैल्यू है, अगर हेडर का वैल्यू ब्लैंक है तो तुमको यहाँ पे ब्लैंक दिखाई देगा, अगर हेडर का वैल्यू में ये आता है तो तुमको यहाँ पे ये दिखाई देगा, ठीक है। और यहाँ पे तुमने इनपुट टैग टेक्स्ट करके नेम को लिया है और माई चेंज हैंडलर ने क्या किया है, वो स्टेट को अपडेट किया है जैसे करता है। इसके लिए हम लोग जब स्टेट में कोई वैल्यू नहीं होता है, यूजर नेम स्टेट जब खाली होता है तो वो क्या करता है, हेडर को ब्लैंक कर देता है और तुमको कुछ दिखाई नहीं देता, और जैसे ही यूजर नेम स्टेट में वैल्यू आ जाता है वो उसमें ये कर देता है, यू कैन सी द डेटा। समझ में आया কনসেপ্ট? अभी जी सर। তাহলে এটা একটু সবাই করো, ঠিক আছে, এটা একটু করে সবাই দেখো, তারপর আমরা নেক্সট এক্সাম্পলে আসছি। আমাকে বলবে, আমি স্ক্রল করে দিচ্ছি। চলো তো দিস, এটা একটু করে সবাই দেখবে, হ্যাঁ হয়ে গেলে বলবে, ये करके देखो सब।
আচ্ছা, স্ক্রল করতে হলে আমাকে বলবে, স্ক্রল করে দেবো। বিকেলটা আসতে হবে, ও অ্যাসিস্ট করবে। আচ্ছা, আমি একটু স্ক্রল করে দিচ্ছি। কনস্ট্রাক্টরটা হয়ে গেছে তো সবার, এভরিবডি? হ্যালো, কনস্ট্রাক্টর হ্যাঁ হয়ে স্যার, গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর পার্টটাকে স্ক্রল ডাউন করে দিচ্ছি, আর এটুকু জাস্ট রিমেনিং আছে করব। अच्छा, এটা হয়ে গেলে এটাকে app.js এ গিয়ে कंपोनेंट के फर्स्ट इंपोर्ट करो। पहले इसको इंपोर्ट करो app.js में जाके, और फिर कंपोनेंट को रेंडर करके देखो, ठीक है? और किसी का अगर कोई इशू होता है तो मुझे बताना।
अच्छा हो गया तो बोल दे। हाँ हो जाए तो बताना मुझे। স্যার হয়ে গেছে, বাট ওই ইয়েটা আসেনি, কোনটা স্টাইলিংটা আসেনি? ওই যে আপনার যেমন এসেছিল না ওই না সবুজ রঙের। স্টাইলিংটা অন্য কারণে এসছে। ওটা আমার ওই অ্যাপ ডট ইয়েতে কি বলে সিএসএস এর মধ্যে কিছু স্টাইল করা ছিল, ওই স্টাইলটাই অন্য এসছে। ঠিক আছে, স্টাইলিংটা অন্য কারণে এসছে। এমনি চলে এসছে। ঠিক আছে, আচ্ছা বাকিদের হয়েছে সবার একটু বলবে আমাকে। এভরিবডি সবকা হুয়া? अरे सर স্যার হবে না, একটু ওয়েট করুন স্যার। আচ্ছা ঠিক আছে কমপ্লিট করো বলো। স্যার আমার কোডটা দেখাবেন? এই তো। সবার হয়েছে কি বলবে? সবার হয়ে গেছে তো তাহলে এভরিবডি কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। ওকে চলো। আচ্ছা তো নাও
উই উইল কাম টু দ্য নেক্সট এক্সাম্পল। এবারে পরের এক্সাম্পলটা দেখাচ্ছি। এটা গেল ফর্ম 2। তো তাহলে এখানে আমরা কনসেপ্টটা শিখে নিলাম যে কি করে কনস্ট্রাক্টরটা ইউজ করতে হয়, আর যদি কন্ডিশনাল রেন্ডারিং করার দরকার পড়ে ইফ এলস দিয়ে বা কিছু দিয়ে কন্ডিশনাল রেন্ডারিং করে কাজ কিভাবে করব। ওকে, আচ্ছা এবারে নেক্সট এক্সাম্পলে আসছি ফর্ম 3। তো কম্পোনেন্টটা ফার্স্ট ওপেন করছি। এখানে আচ্ছা এখানে আমরা ফর্ম 3 কম্পোনেন্টটাকে রান করব। এখান থেকে রেন্ডার করব ফর্ম 3। ওকে, এটাকে সেভ করব। আচ্ছা তো জাস্ট এটা কম্পাইলেশনটা হয়ে যাক। কম্পাইল হচ্ছে কম্পোনেন্টটা। কম্পাইল হয়ে গেলেই আমরা দেখতে পারবো যে কম্পোনেন্টটা কিভাবে রান করব। তো জাস্ট ওয়েট ফর কম্পাইলিং। कंपाइलेशन हो गया। तो चलो अभी देखते हैं कि मेरा ये कंपोनेंट कैसे काम कर रहा है। तो यहाँ पे इसको रेंडर करके देखते हैं। तो इसमें देखो যে এন্টার ইওর নেম এন্ড সাবমিট। এবার এখানে যেটা করেছি, सपोज আমি যদি এখানে কোনো নেম না দিই, मैं यहाँ पे कोई भी नेम नहीं दिया, কোনো নেম না দিয়ে আমি যদি এখানে সাবমিট বাটনটা ক্লিক করে দিই, ও কি দেখাচ্ছে আমাকে? ও শো করছে প্রোভাইড ইউজার নেম। তার মানে এখানে একটা অ্যালার্ট আছে, একটা অ্যালার্ট আমাকে দেখাচ্ছে যে ব্ল্যাঙ্ক সাবমিট আমি করতে পারবো না। हम लोग ब्लैंक सबमिट नहीं कर सकते। जब भी सबमिट करना है कुछ नेम देने के बाद सबमिट करना है। यदि ब्लैंक सबमिट করি ও কিন্তু সেটা করতে দিচ্ছে না, ও দেখাচ্ছে প্রোভাইড ইউজার নেম। নাও I will give something. ওকে, ইউজার নেম দেওয়ার পরে এবার যখন আমি এখান থেকে সাবমিটটা করছি, এবার আমাকে দেখাচ্ছে ইউ আর সাবমিটিং এন্ড মাই ভ্যালু। ওকে, দিয়ে ওকে করছি। ওকে করে এখানে উপরে স্টেটে আমাকে নামটাও শো করছে। তো এটা কি করছি বেসিক্যালি, क्या किया है इसमें? তো এখানে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি। কম্পোনেন্ট ইজ ফর্ম 3। ফর্ম 3 কম্পোনেন্টে ফার্স্টে আমরা এখানে নিয়েছি হলো একটা কনস্ট্রাক্টর। ওকে, এবার কনস্ট্রাক্টরের ভেতরে উইদিন দ্য কনস্ট্রাক্টর আমরা কি করলাম? উইদিন দ্য কনস্ট্রাক্টর আমরা ডিফাইন করলাম হচ্ছে সুপার প্রপস এন্ড তারপরে দিস ডট স্টেট। উইদিন দিস ডট স্টেট আমরা একটা यूजर नेम सेट নিয়েছি যেটাকে ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক করা আছে, जो अभी ब्लैंक किया हुआ है, राइट? नाउ कम टू द रेंडर पार्ट फर्स्ट। रेंडर पार्ट में वी हैव टेकन द फॉर्म, और फॉर्म के साथ हम लोगों ने जो इवेंट यहाँ पे अप्लाई किया है, इवेंट का नेम है ऑन सबमिट इवेंट। ऑन सबमिट इवेंट का हम लोग जानते हैं, আমরা জানি যে অন সাবমিট ইভেন্ট কি করে। যখন ফর্মটাকে সাবমিট করতে হয়, যখন আমরা সাবমিট বাটনটা ক্লিক করি, তখন গিয়ে এই অন সাবমিট ইভেন্টটা কিন্তু হিট করে, রাইট? সো দিস ইজ মাই অন সাবমিট ইভেন্ট। অন সাবমিট ইভেন্টের সাথে যে মেথডটা কল হচ্ছে দ্যাট ইজ মাই সাবমিট হ্যান্ডলার। ওকে, এবারে এখানে একটা ইনপুট টাইপ সাবমিট বাটন নেওয়া আছে। এখানে হ্যালো দিয়ে ইউজার নেম স্টেটটা শো করছে, এন্টার ইওর নেম এন্ড সাবমিট, ইনপুট টাইপ টেক্সট। এখানে একটা অন চেঞ্জ ইভেন্ট আছে যেটা দিয়ে স্টেট আপডেট করতে হবে। ও কি করছে? মাই চেঞ্জ হ্যান্ডলার মেথডটাকে হিট করছে। नाउ यू कम हियर। तो এখানে ফার্স্টে माई चेंज हैंडलर मेथड এখানে देखा ना। माई चेंज हैंडलर मेथड हम लोगों ने क्या किया है? हम लोगों ने सेट करके यूजर नेम स्टेट को हम लोगों ने अपडेट किया है। तो यूजर नेम स्टेट को कोलन देके मेंशन किया है event.target.value। ओके, event.target.value। এবারে হচ্ছে
this method my submit handler. My submit handler এ কি করছি, সবার ফার্স্টে my submit handler এ আমরা দেখো একটা ফাংশনকে কল করছি, ফাংশনটার নাম হচ্ছে prevent default। ये जो prevent default जो फंक्शन है, ये फंक्शन बेसिकली इवेंट के ऊपर कॉल होता है, इवेंट ऑब्जेक्ट के ऊपर ये फंक्शन कॉल होता है which is prevent default। এটার কাজটা কি, prevent default ফাংশনটা কি করে না, it prevents the form from actually being submitted। মানে আমরা এখন একটা সাবমিট বাটন ক্লিক করি, কি হয় বাই ডিফল্ট আমার কম্पोनेंट रीलोड হয়ে যায়। सबमिट बटन क्लिक करने से कंपोनेंट तुम्हारा रीलोड हो जाता है बाय डिफॉल्ट। तो ये रीलोड का यदि है, ये रीलोड होने से क्या होता है, तुम्हारा सारा स्टेट सब ब्लैंक हो जाता है। तो আমি যদি এখানে प्रिवेंट डिफॉल्ट का ना दिखाऊं, सपोज अगर मैं प्रिवेंट डिफॉल्ट को यहाँ पे यूज नहीं करता तो मेरा प्रॉब्लम क्या होता। सबसे पहले लेट मी शो यू दैट कि प्रॉब्लम क्या होता। ठीक है, আমি এখানে বন্ধ করে দিয়েছি प्रिवेंट डिफॉल्ट। Let me run the code again। तो कंपाइलिंग हो रहा है, जस्ट 2 minutes। कंपाइलिंग हो गया। नाउ what will happen, suppose if I write anything, তাহলে এখন আমার স্টেটে এই ভ্যালুটা থাকা উচিত যেটা আমাকে দেখাচ্ছে। এবার আমি এখন সাবমিটটা করব, যখন এটা ওকে করব কম্পোনেন্টটা রিলোড হয়ে যাবে। এই কম্পোনেন্ট কিন্তু রিলোড হচ্ছে, কম্পোনেন্ট দেখো রিলোড हो गया अपने। और कंपोनेंट का रीलोड हो जाते ये जो स्टेट था ছিল, यहाँ पे जो स्टेट था जिसमें मेरा नेम था, वो स्टेट अभी देखो ब्लैंक है, वो কিন্তু তোমাকে নামটা দেখাচ্ছে। এখানে আমি শো ইউ, আমি এখানে কিছু একটা নেম লিখলাম, এখন কিন্তু আমার স্টেটে এই নেমটা রয়েছে, কিন্তু যখনই আমি এখানে সাবমিটটা ক্লিক করছি, ওকে ও কি করছে, ওকে করাতে कंपोनेंट देखो रीलोड हो जाচ্ছে, कंपोनेंट अपने आप रीलोड हो रहा है। रीलोड होने से और जो ये वाला जो स्टेट का वैल्यू था वो स्टेट का वैल्यू ब्लैंक हो चुका है। व्हाई हमें तो बोलते পারবে কেন এটা হচ্ছে, স্টেট क्यों ब्लैंक हो रहा है रीलोड होने से। স্যার ওই ওটা প্রিভেন্ট ডিফল্টটা তো নেই, ওই কারণে ওটা মানে সাবমিট হয়ে যাচ্ছে, আবার প্রথম থেকে সেটটা মানে সে একদম জিরো স্টেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টেটটা একদম ইনিশিয়াল স্টেটে ব্যাক করে চলে যাচ্ছে। মানে এই যে আমি একটা নেম, আমি যে একটা নেম যে স্টেটের মধ্যে আপডেট করে রাখলাম, সেইটাকে আমি কিন্তু ধরে রাখতে পারছি। मैं उसको स्टोर करके नहीं रख सकता। क्यों नहीं रख सकता, क्योंकि मेरा कंपोनेंट रीलोड हो रहा है अपने आप, और अपने आप रीलोड होने से मेरा सारा स्टेट का वैल्यू सब तुम्हारा वहां से मतलब रीसेट हो रहा है, और रीसेट होने से तुम्हारा सारा स्टेट एम्प्टी हो रहा है। तो এটা কিন্তু আমরা করলে হবে না, ये वाला काम हम लोग नहीं कर सकते। কেন কি স্টেট के ऊपर हम लोग का काम चलता है, রিঅ্যাক্টে আমরা যে কাজগুলো করি সেগুলো সব স্টেটের উপর। তো আমি যদি স্টেটে ভ্যালুটাকে ধরে রাখতে না পারি তাহলে হাউ ক্যান আই প্রসিড, हम लोग काम कैसे करेंगे। तो সেই জন্যই যখনই সাবমিট বাটন हम लोग क्लिक करने वाले हैं, always we have to call this function as the first call which is prevent default। prevent default कॉल करने से क्या होता है, ये तुम्हारा जो डिफॉल्ट लोडिंग है, ये डिफॉल्ट लोडिंग को ये बंद कर देता है। ये जो डिफॉल्ट लोडिंगটা যেটা হলো, এই ডিফল্ট লোডিংটা হবে, আর এটা না হলে কি হবে, সেট গুলো কিন্তু তোমার ইনিশিয়ালাইজ হয়ে যাবে না, যেটা আমার এখন। এবার আমি যখন प्रिवेंट डिफॉल्ट खुले दिच्छी, प्रिवेंट डिफॉल्ट को अभी मैंने ओपन कर दिया है। अभी अगर हम लोग इसको रन करके देखते हैं तो अभी देखो क्या होगा, जस्ट अ मिनट। सो नाउ इफ आई कम हियर, এবার আমি যখন এখানে কোন একটা স্টেটে ভ্যালু দিচ্ছি, ঠিক আছে, এখানে স্টেটে ভ্যালুটা দিচ্ছি, এবার যখন সাবমিটটা করছি, ওকেটা করছি, আর কিন্তু ফর্মটা রিলোড হচ্ছে। देखो मेरा फॉर्म अभी रिलोड नहीं,
আর ফর্মটা রিলোড না হওয়াতে আমার কিন্তু স্টেটটা যেমন ছিল সেইভাবেই কিন্তু স্টেটটাকে আমি ধরে রাখতে পারছি। তো দিস ইজ ইওর কনসেপ্ট ফর প্রিভেন্ট ডিফল্ট। ঠিক আছে, এবারে এটা করা হয়েছে। আর কি করা হয়েছে, यूजर नेम स्टेट का चेक करा होच्छे। अगर यूजर नेम स्टेट में वैल्यू है तो वो क्या करेगा, वो मुझे दिखाएगा अलर्ट, अलर्ट के साथ दिखाएगा यू आर सबमिटिंग एंड देन द स्टेट नेम। और अगर यूजर नेम स्टेट में वैल्यू नहीं है तो वो क्या करेगा, वो मुझे एक अलर्ट में दिखा देगा कि प्रोवाइड द यूजर नेम। ठीक है, तो এটাই আমরা এই সাবমিট হ্যান্ডলার করতে পারছি। তাহলে एग्जांपलটা ক্লিয়ার সবার কাছে? एक क्वेश्चन है सर। समझ में आया एग्जांपल हाउ इट इज वर्किंग? जी सर, एक क्वेश्चन है सर। और প্রিভেন্ট ডিফল্টটা কাম এটা সবাই বুঝেছো? यस सर। প্রিভেন্ট ডিফল্টটা কিভাবে কাজ করছে আর एग्जांपलটা কি হচ্ছে एवरीबॉडी? यस सर। सर बोल रहे सर, हां बोलो इवेंट बोलो, डॉट प्री वॉइसটা তোমার ब्रेक হয়ে গেল। हेलो, इवेंट डॉट प्रीवेंट जो डिफॉल्ट फंक्शन है ये एरो फंक्शन के साथ ही यूज हो पाता है ना, नॉर्मल में तो यूज नहीं हो पाएगा। इवेंट डॉट प्रीवेंट डिफॉल्ट जो लिखे हैं आप ये फंक्शन, आवाज आ रही है सर? बोलो बोलो। ये एरो फंक्शन के साथ ही यूज हो पाएगा, नॉर्मल फंक्शन के साथ। इवेंट डॉट प्रीवेंट डिफॉल्ट जो फंक्शन लिखे हैं ये एरो फंक्शन, ये एरो नहीं, प्रिवेंट डिफॉल्ट मैं वही बोल रहा हूँ, प्रिवेंट डिफॉल्ट किसी भी फंक्शन के साथ यूज हो सकता है। वो नॉर्मल फंक्शन करो कि एरो फंक्शन करो, दैट इज नॉट अ मैटर। ठीक है, ये प्रिवेंट डिफॉल्ट इवेंट ऑब्जेक्ट के साथ कॉल होता है। प्रिवेंट डिफॉल्ट फंक्शन ये इवेंट ऑब्जेक्ट के साथ कॉल होता है। अभी तुम उसको एरो फंक्शन के अंदर भी कॉल कर सकते हो, नॉर्मल फंक्शन के अंदर भी यू कैन कॉल दिस, नो प्रॉब्लम। ओके सर, जी सर। ठीक है, लेकिन हम लोग जनरली रिएक्ट में एरो फंक्शन लिखते हैं। आई थिंक आई हैव ऑलरेडी टोल्ड एवरीबॉडी कि रिएक्ट में हम लोग एरो फंक्शन को प्रेफर करते हैं, क्योंकि एरो फंक्शन लिखने से हम लोगों को अलग से बाइंडिंग करना नहीं पड़ता है, कंस्ट्रक्टर बाइंडिंग नहीं करना पड़ता है, और हम लोग का एप्लीकेशन फास्ट होता है। इसके लिए हम लोग एरो फंक्शन प्रेफर करते हैं, इसके लिए मैंने एरो फंक्शन। ठीक है, ओके, तो चलो এটা তাহলে সবাই একটু করে দেখ, इसको देखो करके। हाँ, डू दिस। একটা কম্পোনেন্ট ক্রিয়েট করো ফর্ম ফ্রি করে, আমি যেভাবে করেছি সেভাবে করো, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি करके इसको देखो। ওপরে ইফের কাছে, আচ্ছা দাঁড়াও, ওকে ওকে, এটা কি এখানটা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে। স্যার এখানে ওই টান আমাকে একটা ভ্যালিডেশন মেসেজ ডিসপ্লে করাচ্ছে, your age must be in the range 18
to 25. Your age must be in the range 18 to 25. এবার আমি যখন এজটাকে এখানে ফিলিট করে দিচ্ছি তখন আমার দেখা যাচ্ছে your age must not be 18. एबार यदि আমি এখন एजটা अभी जब हम लोग एज को रेंज के अंदर दे रहे हैं दैट इज 18 टू 25 ये जो एज का रेंज है এই রেঞ্জের মধ্যে যখন কোনো এজ আমি দিচ্ছি সাপোজ 20 তখন কিন্তু আর কোনো রকম ভ্যালিডেশন আমাকে শো করছে ঠিক আছে again if I go to the name and I delete the name আবার আমাকে দেখাতে শুরু করছে your name must not be empty তাহলে কিভাবে এই ভ্যালিডেশন গুলোকে আমরা করি how we do these validations and how we are going to display the validation message চলো ওই দেখতে তো এখানে কি করা হয়েছে ফার্স্ট অফ অল ইউ ক্যান সি যে আমি একটা ক্লাस कंपोनेंट এর মধ্যে we have taken a constructor के अंदर यहाँ पे हम लोगों ने स्टेट को असाइन किया है this dot state এর মধ্যে আমরা নিয়েছি কি কি ইউজার নেম এক স্টেট है एज एक स्टेट है আরেকটা স্টেট কি সেটা হলো এরর মেসেজ স্টেটটা আমরা যে নিয়েছি কেন নিয়েছি why বিকজ এই যে এরর মেসেজগুলো আমাকে ডিসপ্লে করছে যে your name cannot be empty age cannot be empty your age should be in between 18 to 25 এই যে এরর মেসেজগুলো আমাকে দেখাচ্ছে এটা বেসিক্যালি এরর মেসেজ স্টেট থেকে আমাকে দেখাচ্ছে तो इनिशियली एरर मैसेज स्टेटটাকে আমরা ব্ল্যাঙ্ক করে রেখেছি इसको हम लोगों ने इनिशियली ब्लैंक करके रखा तो ब्लैंक করে রাখার জন্য আমাকে ইনিশিয়ালি কোনো এরর মেসেজ শো করছে না ডিসপ্লে করছে না এবার যখন যখন এরর মেসেজটা আমার আসছে তখন আমরা সেই एरर मैसेजটাকে एरर मैसेज जो स्टेट है उसमें हम लोग उसको अपडेट करेंगे सेट स्टेट करके उसको अपडेट करना है और अकॉर्डिंगली हम लोग उस एरर मैसेज को डिस्प्ले करता है ठीक है तो তাহলে এটা গেল কনস্ট্রাক্টর now let me go to the render this is my render रेंडरे এখানে একটা শুধু ফর্ম আছে एक फॉर्म लिया है फॉर्म के अंदर এখানে হ্যালো দিয়ে यूजर नेम स्टेट और एज स्टेट का वैल्यू डिस्प्ले कर रहे हैं এখানে एंटर योर नेम एंड इनपुट टाइप टेक्स्ट नेम इज यूजर नेम ऑन चेंज এর সাথে এখানে মাই চেঞ্জ হ্যান্ডলার सिमिलरली एंटर योर एज इनपुट टाइप नंबर नेम इज एज और ऑन चेंज के साथ अगेन माई चेंज ह্যান্ডলার और এখানে this dot state dot error message ओके এবারে মাই চেঞ্জ হ্যান্ডলারে কি করছি মাই চেঞ্জ হ্যান্ডলারে हम लोग ये वाला पूरा काम कर रहे हैं ये পুরো কাজটা এখানে মাই চেঞ্জ হ্যান্ডলারই করেছি আর কোনো মেথড নেই একটাই মেথড আছে মাই চেঞ্জ তো মাই চেঞ্জ হ্যান্ডলারে কি করতে হবে ফার্স্ট অফ অল আমি এখানে একটা কাজ করলাম event.target.name इसको हम लोगों ने एक एलियास बना दिया है एलियास की हाँ एलियास इज अ ऑल्टरनेट नेम ऑफ एनीथिंग किसी का एक অল্টারনেট নেম को हम लोग बोलते हैं एलियास तो এখানে আমি যখন ভ্যালিডেশনের কাজগুলো করব जब हम लोग वैलिडेशन का काम करेंगे तो আমাকে बार-बार ধরে you have to write event target name बार-बार मुझे उसको यूज करना पड़ेगा ভ্যালিডেশনটা করার সময় বারবার আমাকে ইভেন্ট টার্গেট নেম ইভেন্ট টার্গেট ভ্যালু এগুলোকে ইউজ করতে হবে তো সেটাকে বারবার ইউজ না করে আমি যদি ওটাকে একটা অ্যালিয়াস নেম দিয়ে দিতে পারি তো আমাকে তাহলে অ্যালিয়াস নেমটা ইউজ করলে আমার জন্য বেটার বারবার আমাকে এত বড় লিখতে হচ্ছে না উই ডোন্ট হ্যাভ টু রাইট দ্য এন্টায়ার থিং event.target.name event.target.value so that is why I have given alias হ্যাঁ বলো তো অ্যালিয়াসটা তো ওয়ান টাইপ অফ তাহলে ভ্যারিয়েবলই হচ্ছে না ভ্যারিয়েবলই তো হ্যাঁ ওটা ভ্যারিয়েবল মানে একটা অল্টারনেট একটা ভ্যারিয়েবল নেম দেওয়া হলো ইভেন্ট টার্গেট নেমকে তুমি নেম দিয়ে ওটাকে করে অ্যাসাইন করতে পারো বা ওটাকে অ্যাক্সেস করতে পারো আর ইভেন্ট টার্গেট ভ্যালুকে আমরা ভ্যাল দিয়ে অ্যাক্সেস একটা অ্যালিয়াস নেম দিয়ে দিচ্ছি কেন কি না হলে কি হবে বারবার ধরে এই যে আমি যখন ভ্যালিডেশনটা এখানে করবো আমাকে প্রত্যেকবার ধরে ইভেন্ট টার্গেট নেম লিখতে হবে ইভেন্ট টার্গেট ভ্যালু লিখতে হবে তো তুমি কি বারবার একই জিনিস লিখবে এত বড় বড় নামটা दरकार नहीं तो उसके जगह पे हम लोग इस एलियास को यूज कर सकते हैं है ना तो আমরা এখানে দুটো এলিয়াস নিয়েছি একটা হচ্ছে নেম NAM नेम उसके लिए इवेंट टारगेट नेम है
একটা হচ্ছে ভ্যাল, उसके लिए इवेंट टारगेट वैल्यू। ओके, আরেকটা নিয়েছি হচ্ছে ERR। ERR इज इनिशियली ब्लैंक। ERR में हम लोग जब जिस एरर मैसेज को असाइन करना चाहे, जिसके लिए हम लोग उसको असाइन कर सकते हैं ERR के अंदर। আচ্ছা, এবারে এখানে প্রথমে সেট স্টেট করা হচ্ছে। यू कैन सी दिस डॉट सेट स्टेट। सेट स्टेट के अंदर थर्ड ब्रैकेट के अंदर name, কেন name দিয়েছি? बिकॉज इट इज बेसिकली इवेंट डॉट टारगेट डॉट नेम, कोलन दिए আবার থার্ড ব্র্যাকেট के अंदर VAL। VAL क्यों दिया है? VAL হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যাল। ঠিক আছে, তাহলে ফার্স্টে স্টেট আপডেট হয়ে গেল। এইবারে আমাদের वैलिडेशनের পার্টটা করতে হবে। তাহলে वैलिडेशनের পার্টটা করতে গেলে हम लोगों को पहले चेक करना है कि যদি টার্গেট নেমটা এজ হয় তখন ওর জন্য আলাদা ভ্যালিডেশন, আর যদি টার্গেট नेमটা यूजर नेम হয় তখন ওর জন্য আলাদা ভ্যালিডেশন। दोनों के लिए अलग अलग वैलिडेशन है। যদি টার্গেট नेमটা एज হয় देन उसके लिए अलग से वैलिडेशन, যদি टारगेट नेमটা यूजर नेम হয় देन इसके लिए अलग से वैलिडेशन। तो सबसे पहले एज के लिए किया है। तो এখানে কি করছি ভ্যালিডেশনটা না, ইফ ভ্যাল। ভ্যাল क्या है? ভ্যাল है इवेंट डॉट टारगेट डॉट वैल्यू। তাহলে তুমি যে एज এর ভ্যালুটা দিচ্ছ, एज का जो वैल्यू हम लोग दे रहे हैं that is basically event dot target dot value. So if val is empty or val is null, তখন কি করবে? তখন ERR এর মধ্যে এই যে ERR আছে, ERR এর মধ্যে ও অ্যাসাইন করবে এরর মেসেজ। সেটা কি? your age must not be empty. Okay, else if again val less than 18 or val greater than 25, তাহলে ERR এর মধ্যে অ্যাসাইন করবে your age must be in the range 18 to 20. Okay, so তাহলে this is about the age validation. এবারে হচ্ছে ইউজার নেমের জন্য। ইউজার নেম के लिए क्या है? ইউজার নেমের জন্য একটাই ভ্যালিডেশন আছে, if the val is empty or if the val is null then your name must not be empty. ঠিক আছে, এবারে আলটিমেটলি এই যে ERR এর মধ্যে যে এরর মেসেজটা আমরা রাখলাম, এইটাকে আমাকে কোথায় অ্যাসাইন করতে হবে? इसको मुझे असाइन करना पड़ेगा इस स्टेट के अंदर, जिस स्टेट का नेम मैंने दिया है एरर मैसेज। क्योंकि अल्टीमेटली मुझे एरर मैसेज से ही मुझे इसको दिखाना है, यानी कि এখানে আমি রেন্ডারটাকে করেছি, रेंडर করেছি एरर मैसेज। तो अल्टीमेटली मुझे एरर मैसेज के थ्रू ही इसको दिखाना होगा। तो एरर मैसेज के थ्रू अगर एरर को दिखाना होगा तो स्टेट सेट स्टेट करके एरर मैसेज में मुझे उस एरर को पहले असाइन कर देना। If I don't assign this, I won't be able to display the error message. তো সেই জন্য আমরা এখানে সেট স্টেট ইউজ করে যে এররটা আমার জেনারেট হচ্ছে সেটা যে কোনো এররই হতে পারে, সেটা আইদার ইউজার নেম ক্যানট বি এমটি होते पारे और यूजर नेम एज मस्ट नॉट बी एमटी हो सकता है और एज मस्ट बी इन द रेंज 18 to 25, ये भी हो सकता है। either of this any of the error message it can be there। तो उसको हम लोग किस में असाइन कर रहे हैं? एरर मैसेज स्टेट के अंदर उसको असाइन कर रहे हैं। ठीक है, एंड अल्टीमेटली আমি এখানে সেই এরর মেসেজটা দেখতে পাচ্ছি যেটা আমার এখানে सेट स्टेट করে असाइन হবে। उसी एरर मैसेज को हम लोग देख सकते हैं यहाँ। तो এইভাবেই পুরো কাজটা হচ্ছে। तो इज इट क्लियर एवरीबॉडी कैसे हम लोगों ने ये काम किया है? সবাই ক্লিয়ার তো? বুঝতে পেরেছো কনসেপ্টটা? আচ্ছা, सबको समझ में आया? স্ট্রং ট্যাগটা আপনার স্ট্রং ট্যাগ হচ্ছে বোল্ড, স্ট্রং ট্যাগ হচ্ছে বোল্ডেজ। ঠিক আছে, এই যে H1 ট্যাগের মতনই। হ্যাঁ, H1 না বি ট্যাগ আছে না বোল্ড, সেরকমই হ্যাঁ। স্ট্রং ট্যাগ সেম বোল্ড। ঠিক আছে, দুটোই বোল্ডের জন্য স্ট্রং ট্যাগ ইউজ করতে পারো, তুমিও ইউজ করতে পারো, মানে এরর মেসেজটা তোমাকে একটু বোল্ড করে দেখাবে আর কি। এটা क्लियर तो সবার কাছে एग्जांपलটা বুঝতে পেরেছো? एवरीबॉडी क्लियर? सबको समझ में आया तो एग्जांपल? हेलो, यस सर, बुझতে পেরেছি। हाँ, তাহলে এটা একটু করে দেখো সবাই ফার্স্ট, ঠিক আছে? उसके बाद हम लोग नेक्स्ट एग्जांपल में आते हैं।
তো এটা একটু করো, करके देखो। आई विल स्क्रॉल इट डाउन, ठीक है? আমি এটা আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, করো, স্টার্ট দিস। के इंपोर्ट करो और फिर रन करके देखो, ठीक है? যদি আচ্ছা হয়ে গেলে বলবে, ঠিক আছে? हो जाए तो का हुआ না স্যার নিচের দিকে একটু বাকি আছে স্যার, একটু বাকি আছে নিচে। ওকে ওকে ওকে, ঠিক আছে। রেন্ডার পার্টটা দেখাচ্ছি, তাহলে কমপ্লিট করে নাও। আচ্ছা যদি কারোর কোনো এরর সলভ না হয় আমাকে বলবে, ঠিক আছে? আই উইল চেক ইট। সলভ না হলে বলবে। এলস ইফ এলসি আচ্ছা স্যার এইটা আসছে আমার উপর। ঠিক আছে, এবারে তুমি চেক করছো নেম যদি এটা হয় তাহলে টার্মিনালে কিছু এরর দিয়েছে, দেয়নি। আচ্ছা ব্রাউজারে কিছু এরর পেয়েছে, ব্রাউজারে তো খাইনি, তাই তো? তাহলে ওটা কাজ করবে কি করে? নেম গুলো দাও, নেমটা তুমি দাওনি বলে ওটা কিন্তু কাজ করতে পারছে না। আমারও সেম জিনিসটাই হচ্ছে। তুমি ওখানে দেখো তো নেম অ্যাট্রিবিউটটা দিয়েছো কিনা, যেটা ও যে ভুলটা করেছিল তুমি তো দিয়েছো দেখছি। আচ্ছা ঠিক আছে, তো উপরে ওঠো, কোডটা দেখিয়ে দাও, সব ঠিক আছে। আচ্ছা এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দিস ডট স্টেট নিলে ইউজার নেম এজ এরর মেসেজ মাই চেঞ্জ হ্যান্ডলার। আচ্ছা মাই চেঞ্জ হ্যান্ডলারের মেথডের নামটা কি যেটা দিয়েছো সেটা কি ঠিক আছে? নিচে সেম আছে তো? হ্যাঁ, চেক করেছো? এই যে আমার তো মানে ঠিক আছে, স্পেলিং ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু ওটা তো ইয়েলো দেখানোর কথা ছিল পেলে। মাই চেঞ্জ আমার হ্যান্ডলার এইখানটায় একটা অন্যরকম এরকম দেখায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিচে এসো। নেম গেল, ইভেন্ট ডট টার্গেট ডট নেম, ইভেন্ট ডট টার্গেট হবে, টার্গার লেখা আছে দেখো, ইভেন্ট ডট টার্গার, টার্গেট কোন ও নিচেরটা টার্গেট। হ্যাঁ ওই জন্যই হচ্ছিল না। এবার দেখো তো, এবার মনে হয়ে যাবে। এমনি যদি কিছু ভুল না থাকে ওটার জন্যই হচ্ছে। নেম টাইপ করে নেমটা ডিলিট করে দেখো। ঠিক আছে নিচে সিমিলারলি এজে যাও। হ্যাঁ ঠিক আছে না? এবার কাজ করছে না? আচ্ছা ওকে গুড। আচ্ছা আর কারো কোনো প্রবলেম হচ্ছে? এনিবডি? সবার হয়েছে? তাহলে আর কারো কোনো ইস্যু নেই তো? ओके फाइन। और किसी का इशू है इसको लेकर? ओके তাহলে এখানে আমরা এটা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার বলছি কন্ডিশনাল রেন্ডারিং এ যে কন্ডিশনটা লিখবো সেটা কি রেন্ডার ফাংশনের মধ্যে লিখতে হবে না? রেন্ডার ফাংশনের মধ্যে লিখতে হবে, কিন্তু রিটার্নের মধ্যে না, রিটার্নের বাইরে লিখছে। কারণ রিটার্নের মধ্যে তুমি কোড লিখতে পারো, কিন্তু ওখানে আমরা অন্যভাবে করেছিলাম কাজটা, তো রিটার্নের বাইরে করেছি। রিটার্নের মধ্যে করলে ওটাকে কার্লি ব্রেসের মধ্যে করতে হয়। তো সেটা আমাদের যখন কোনো এক্সাম্পল আমি করবো সেটা দেখতে পাবো। বাট আগের এক্সাম্পলটা আমরা
ডেফিনেটলি কন্ডিশনাল রেন্ডারিং তোমাকে রেন্ডারের মধ্যেই করতে হবে, কেন কি আচ্ছা আচ্ছা তুমি যেহেতু কন্ডিশনের উপর বেস করে রেন্ডারটা করবে, তো তোমাকে তো সেটা রেন্ডারের মধ্যে লিখতেই হবে, নাহলে তুমি যে কন্ডিশনটা যে বলছো সেটা বলবে কি করে যে এই কন্ডিশনে এটা রেন্ডার করবে, ওই কন্ডিশনে ওইটা রেন্ডার করবে, মানে বলতে রেন্ডার আর পারবে না। রিটার্নের মাঝখানে স্পেসটা লিখতে হবে। হ্যাঁ, ওরকম জায়গাতে লিখতে হবে, ঠিক আছে। এবার সেটা ঠিক আছে, অনেক সময় রিটার্নের মধ্যেও আমরা করি, রিটার্নের মধ্যেও দিয়ে থাকি, তখন আমাদের একটা কার্লি বেসের মধ্যে ওই কোডিং পার্টটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা আমি ঠিক দেখবে আছে। আরো এক্সাম্পলস এর মধ্যে এরকম কাজ করা থাকবে, আমি তখন সেটা বলে দেবো, ঠিক আছে। ওকে আচ্ছা চলো, নাও লেট আস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। আছে, স্ক্রিনটা শেয়ার করছি। জাস্ট আ মিনিট, স্ক্রিনটা শেয়ার হচ্ছে আমার। আচ্ছা, তো নাও নেক্সট এক্সাম্পল ইজ ফর্ম টেস্ট। তো এখানে আমরা আরেকটা কম্পোনেন্ট ওপেন করছি which is form test। আচ্ছা, এই কম্পোনেন্টটাতে কি করছি আমি দেখাচ্ছি ফার্স্টে, জাস্ট ওয়েট। এটাকে রেন্ডার করব, form test। তো জাস্ট ওয়েট ফর কম্পাইলিং, একটু কম্পাইল করে নিই। ওকে, কম্পাইল কমপ্লিট। তো এবার আমরা রান করে দেখছি ফার্স্টে কি আসছে। ওকে, তো এখানে দেখো তিনটে টেক্সট বক্স নিয়েছি, নেম, এজ এন্ড লোকেশন, আর নিচে একটা বাটন নিয়েছি শো। তো কি করতে হবে, क्या करना है? সাপোজ আমি এখানে একটা নেম দিচ্ছি, আই এম গিভিং আ এজ, আমি এখানে একটা লোকেশন দিচ্ছি। এবার আমি যখন এখানে শো বাটনটা ক্লিক করব, তখন আমাকে এই ভ্যালু গুলো শো করছে। এখানে আমার নেম স্টেটটা শো করছে, এজ স্টেটটা শো করছে, সিটি স্টেটটা শো করছে। এবার আমি যখন এখানে আমার নেম স্টেটটা চেঞ্জ করে দিচ্ছি, এখন কিন্তু এখানে আমার আপডেটটা হচ্ছে না। আবার আমি যদি এজ স্টেটটাকে চেঞ্জ করে দিই, এখন এখানে আপডেটটা হচ্ছে না। কখন আপডেটটা হচ্ছে? when I click on show button। শোতে ক্লিক করলে আবার আমার এখানে গিয়ে স্টেট গুলো আপডেট হয়ে যাচ্ছে, এটা আপডেট হচ্ছে, এটা আপডেট হচ্ছে। এগেন ইফ ইউ চেঞ্জ দ্য লোকেশন, এখনো কোনো আপডেট তুমি দেখতে পাচ্ছ না, জাস্ট ইউ ক্লিক অন শো, দেন ইউ উইল গেট দ্য আপডেট ভ্যালু, এখানে আপডেটটা হচ্ছে। তো এটা সবাই করতে পারবে? ক্যান ইউ ডু দিস? স্যার এটা অ্যাকচুয়ালি অন চেঞ্জটা করেছো? বলো। এটাতে স্যার অন চেঞ্জটা ইউজ করা হয়নি বললে হচ্ছে না, একবারে অন ক্লিক ইউজ করা হয়েছে। শুধু অন ক্লিক দিয়ে করলে হবে? শুধু অন ক্লিক দিয়ে করলে তুমি যে স্টেট গুলো ধরবে কি করে? মানে ধরো এই যে আমরা লিখি না যে ইভেন্ট ডট টার্গেট ডট নেম, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, ইভেন্ট ডট টার্গেট ডট নেমটা পাবে কি করে অন ক্লিকে করলে? কিন্তু আচ্ছা আমি পাবে না। সেটা বলছি না, আমি যে ওটা তো করতেই হবে, কিন্তু এখানে অন চেঞ্জটা নেই আর কি, ওটা একবারে নেওয়া হয়েছে লাস্ট। না, অন চেঞ্জ আছে, সেটাই তো আমি বলছি তোমাকে। অন চেঞ্জ ইভেন্টটা আছে, মানে অন চেঞ্জের কিন্তু সাথে on শোটা change- করা হচ্ছে না। হ্যাঁ, শোটা অন চেঞ্জের সাথে করছি না, দিস ইজ দ্য পয়েন্ট। অন মানে চেঞ্জ ফাইনাল ইভেন্টটা শোটা কিন্তু করা হচ্ছে থাকবেই। একবারে। হ্যাঁ, ফাইনাল হ্যাঁ শোটা স্যার। কিন্তু শো এর সাথে করছে, ঠিক হ্যাঁ আছে। স্যার ওটাই। তো কি করছি চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো, তারপর তোমরা করবে। তো
तो एखाने हम लोगों को ऑन चेंज यूज करना है डेफिनेटली, लेकिन ऑन चेंज के साथ हम लोग शो नहीं कर रहे हैं। तो हम लोग किसके साथ शो कर रहे हैं? हम लोग शो कर रहे हैं ऑन क्लिक के साथ। মানে অন চেঞ্জ কিন্তু স্টেট अपडेट কাজটা করছে। जैसे जैसे हम लोग वैल्यू को चेंज कर रहे हैं, ऑन चेंज के साथ तुम्हारा स्टेट अपडेट का काम चल रहा है, लेकिन अल्टीमेटली उसको शो हम लोग कर रहे हैं यूजिंग ऑन क्लिक, नॉट बाय ऑन चेंज। कैसे कर रहे हैं देखो। তো এখানে আমরা একটা ক্লাস কম্পোনেন্টের স্টেট নিলাম, স্টেটের মধ্যে ইউজার নেম, এজ, লোকেশন আর একটা স্টেট নিয়ে নিয়েছি রেজাল্ট। ঠিক আছে, নাও রেন্ডারে যদি আসো, সো রেন্ডারে এখানে দেখতে পাচ্ছ নেম, এজ, লোকেশনের সাথে অন চেঞ্জ ইভেন্টটা কাজ করছে। ইনপুট টাইপ সাবমিট আছে, ভ্যালু শো আছে, এখানে ফর্ম অন সাবমিট ইভেন্টটা হিট করছে শো রেজাল্ট দিয়ে। এখানে আমরা একটা সিএসএস ইউজ করেছি, বেসিক সিএসএস, যেখানে স্টাইল দিয়ে তার মধ্যে কালার কালার এগুলো এখন থাক, আমি পরে আই উইল শো ইউ হাউ টু রাইট দ্য সিএসএস ইন আ বেটার ওয়ে। লেখা দেখে লিভ দিস। তো এখানে আমি কি করছি, দিস ডট স্টেট ডট রেজাল্টটাকে বেসিক্যালি ডিসপ্লে করছি। ঠিক আছে, এই স্টেট ডট রেজাল্ট যেটা আছে, মানে এই যে রেজাল্টের যে স্টেটটা নেওয়া আছে, এই রেজাল্টের স্টেটের মধ্যে আমি কি করব, আমার কারেন্ট যে स्टेटेर वैल्यू गुलो আছে, मेरा जो करंट स्टेट का वैल्यूज है, वो करंट स्टेट का वैल्यूज को हम लोग असाइन करेंगे। कहां पे असाइन करेंगे? रिजल्ट स्टेट के अंदर, एंड अल्टीमेटली उसी को हम लोग रेंडर करेंगे। तो এবারে হ্যান্ডেল চেঞ্জের মধ্যে কি করছি, হ্যান্ডেल चेंज के अंदर हम लोग इवेंट डॉट टारगेट डॉट नेम, इवेंट डॉट टारगेट डॉट नाम, ये हम लोग कर रहे हैं। नाउ इफ यू कम टू द शो रिजल्ट मेथड, तो शो रिजल्ट मेथड में हम लोग क्या कर रहे हैं, सबसे पहले इवेंट डॉट प्रिवेंट डिफॉल्ट मेथड এখানে তো ইউজ করতেই হবে, नहीं तो क्या होगा, यूज ना করলে স্টেটের ভ্যালুগুলো আমি আর ধরতে পারবো, স্টেট का वैल्यू को सारा ब्लैंक हो जाएगा, you will not get the value of the state। ওকে, এবারে এখানে একটা লেট লোকাল ভেরিয়েবল নেওয়া হয়েছে এএনএস দিয়ে, যেখানে এখানে কি লিখছি আমরা, ওয়েলকাম এর পরে দিস ডট স্টেট ডট ইউনেম। তাহলে কি করছে ও, ইউজার নেমের কারেন্ট স্টেটের ভ্যালুটা তুলছে, এজ ইজ দিস ডট স্টেট ডট এজ, তাহলে এজ এর কারেন্ট স্টেটের ভ্যালুটা তুলছে, আর দিস ডট স্টেট ডট লোকেশন এলওসি, তার মানে লোকেশনের কারেন্ট স্টেটের ভ্যালুটা তুলছে। তাহলে তিনটে কারেন্ট স্টেটের ভ্যালু ও ফেচ করছে, একটা হচ্ছে ফর এজ, একটা হচ্ছে ফর ইউজার নেম, একটা হচ্ছে ফর লোকেশন। আর আলটিমেটলি দিস ডট সেট স্টেট करके রেজাল্ট স্টেটের জন্য এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দিল, which is answer is। তাহলে অ্যানসারের ভ্যালুটা দিয়ে রেজাল্ট স্টেটটাকে আপডেট করে দেওয়া হলো, and now you can see the result। তার মানে এই জন্য কি হচ্ছে, যখনই আমি এই বাটনটা ক্লিক করছি, whenever I click the button I will be able to see the current updated state value। কেন কি, বাটনটা ক্লিক করলে ও শো রেজাল্ট মেথডটাকে হিট করছে, और शो रिजल्ट मेथड को जब हिट कर रहा है तब तुम ये करंट अपडेटेड स्टेट को देख सकते हो, बिफोर दैट यू कैन नॉट सी द अपडेटेड स्टेट। ठीक है, लेकिन इसका मतलब ये नहीं कि मैं जब वैल्यू को चेंज कर रहा हूं तब मेरा स्टेट अपडेट नहीं हो रहा है, नहीं, स्टेट अपडेट चल रहा है, स्टेट अपडेट কিন্তু হয়েই যাচ্ছে, তুমি যখনই ভ্যালু চেঞ্জ করছো স্টেটটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে সেটা ডিসপ্লে করাতে পারছে। ডিসপ্লেটা কখন করাচ্ছে, যখন আমি বাটনটা ক্লিক করছি। ঠিক আছে, তো এভরিবডি ক্লিয়ার, एग्जांपलটা বুঝেছো সবাই আমরা কি করলাম? यस सर यस सर। ठीक है, तो এটা একটু করে তাহলে দেখানো, यही आज का हम लोग का लास्ट एग्जांपल है जो हम लोग देख रहे हैं। এটা একটু সবাই ভালো করে পড়ে এটা একটু দেখো কিভাবে কাজটা হচ্ছে। ঠিক আছে, सबको समझ में आया? तो সবাই বুঝতে পেরেছো তো লজিকটা এখানে? ঠিক আছে, চলো ঠিক আছে, এটা একটু করো তাহলে, করকে দেখ তো দিস।
হ্যালো। আচ্ছা, বাকিদের আর কারোর প্রবলেম আছে? আমার আসছে স্যার স্যার আমার আসছে না, এরর হ্যাঁ দিচ্ছে দেখবেন। হ্যাঁ, দেখি ওয়ান বাই ওয়ান দেখাও। রাজস্বী দেখাও তুমি, আমি তারপর দেখছি, রেহমান একটা দেখছি। সপ্তর্ষি মনে হচ্ছে কিছু একটা ইস্যু হচ্ছে ইন্টারনেটে। হ্যাঁ দেখাও রাজস্বী, স্ক্রিনটা শেয়ার করো। আশা করছি। চলো। জাস্ট আ মিনিট, স্ক্রিনটা আসুক। হ্যাঁ এসছে, বলো কি প্রবলেম হচ্ছে? আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? না দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটা দেখছি, রাজস্বীটা দেখছি, একটু ওয়েট করো, দেখছি। স্যার এই এররটা এসছে, ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, ইজ নট ডিফাইন্ড, লাইন নাম্বার 12 এ যাও তো। হ্যাঁ স্যার, লাইন নাম্বার 12 এ আসো। এই যে স্যার। আচ্ছা, এখানে তুমি ইভেন্ট দেখো, তুমি হ্যান্ডেল চেঞ্জে ইভেন্ট পাস করেছো স্টেটের 28 এ, দেখি ভ্যালিডেশন কি আছে। তোমার কি প্রবলেম হচ্ছে দেখো। সব হয়ে গেছে, ওটা ওই app.js এ লিখতে গিয়ে ভুল হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সলভ হয়ে গেছে তো? तो मेरा शो नहीं कर रहा। दिखाओ दिखाओ, स्क्रीन शेयर करो। जी सर। अब बोलो क्या बोल, एरर क्या बोल रहा है? यहाँ पे आंसर नहीं आ रहा। अच्छा, रिजल्ट नहीं आ रहा है। अच्छा, एज दो, लोकेशन दो। हाँ, अभी शो क्लिक करो। अच्छा, वो कोड दिखाओ तो। अच्छा, ऊपर में जाओ, ऊपर में जाओ, ऊपर में जाओ। अच्छा, रिजल्ट में तुमने क्या लिखा है? this dot state dot username। अच्छा, this dot state dot age। अच्छा, हैंडल चेंज का जो मेथड नेम है वो स्पेलिंग इज ओके, ऑन चेंज ऑन चेंज। अच्छा, नीचे आओ तो ऑन क्लिक वाला, ऑन क्लिक इवेंट में आओ तो। ऑन क्लिक इवेंट कहाँ है? ओ, तुमने तो ऑन क्लिक इवेंट दिया ही नहीं है, उसमें एक ऑन क्लिक इवेंट लो, वो तो ले रहा है ना। ऑन क्लिक के अंदर अभी दिस डॉट शो रिजल्ट कर दो। हाँ, अभी जाके कॉल होगा, अभी करो, रिफ्रेश कर दो एक बार। ये स्क्रीन तुम्हारा हैंग हो गया है। नहीं आया। अभी आ रहा है? मुझे तो दिखाई नहीं दिया, तुम्हारा स्क्रीन तो हैंग हो रहा है। कोड में जाओ, कोड में जाओ। नेट ऑफ हो गया। तो नेट ऑफ हो गया तो अच्छा ठीक है, मैं अपना कोड दे देता हूँ, ठीक है, तुम एक बार टैली कर लेना कोड को, ठीक है, एक बार टैली करके देख लेना, ठीक है, तुम्हारा तो नेट ऑफ हो गया मेरा, ठीक है, ओके। আচ্ছা, তো তাহলে আই থিংক এটা সবার হয়েছে, যাদের যাদের কিছু প্রবলেম আছে আমি দেখেছি, আর রেস্ট আমার আমি তো কোডটা দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে, আই উইল গিভ ইউ, তো ওটা একবার একটু চেক করে নেবে, ঠিক আছে? আচ্ছা, সো ओके, स्क्रीन शेयर ऑफ कर देना। हाँ मुमताज, वो शेयर अभी दिखा रहा तुम्हारा। हाँ ठीक है, ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটা পড়লাম, আজ हम लोगों ने जो जो सीखा है, এই एग्जांपल्स গুলো আমরা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। তো आज को क्लास को लेके किसी का कोई डाउट या कुछ क्वेश्चंस है? কারো কোনো क्वेश्चंस আছে, डाउट्स আছে? বুঝতে পেরেছো যা যা एग्जांपल्स গুলো আজকে দেখলাম আমরা? এভরিবডি ক্লিয়ার তো? হ্যাঁ हेलो, क्लियर। अच्छा ठीक है ठीक है, तो ओके फाइन, কালকে আমরা যেটা করব ফার্স্টে, কাল हम लोग पहले जो करेंगे ওটা হচ্ছে একটা कंप्लीट फॉर्म हम लोग लिखेंगे,